আচ্ছা, কেউ বলছো বেসিক ভিডিও দেখা আছে, কেউ বলছো দেখো নাই। আচ্ছা, কোনো সমস্যা নাই। অবশ্যই ক্লাসটা শেষ হলে আচ্ছা, মাইক্রোফোন গুলো মিউট করো। আচ্ছা দেখো, এই ক্লাসটা শেষ হলে সবাই অবশ্যই গিয়ে তোমাদের প্রথম কাজ হবে বেসিক ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবা। এটা হচ্ছে প্রথম কথা। তার কারণ হচ্ছে তোমরা যদি বেসিক ভিডিওগুলো না দেখো, আমি হচ্ছে আমার মতো করে বক বক করেই যাব, তোমরা কেউ বুঝবা না কিছু। বলবা যে আপু কি পড়ালো, কিছুই তো বুঝলাম না, আপু তো কিছুই পড়া নাই, পরে গিয়ে আমার বদনাম করবে কিন্তু। ঠিক আছে? তো আজকে আমরা পড়বো প্রথম অধ্যায়, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, প্রাণীর বিভিন্নতা, শ্রেণীবিন্যাস বা অ্যানিমাল ডাইভার্সিটি এন্ড ক্লাসিফিকেশন সম্পর্কে। আমি কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে বেসিক কিছু পড়াবো না, আমি তোমাদেরকে মূলত প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা একটু জানাও আমাকে। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, যারা বেসিক ভিডিও দেখো নাই তাদেরকে বলছি তোমরা পরে গিয়ে দেখে নিও। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে। তোমাদের সাথে আছি আমি ফারিয়া আক্তার, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে। ঠিক আছে? তো এই অধ্যায়ের একেবারে প্রথমেই আমরা জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন কেমন আসতে পারে, যেমন হচ্ছে কোন একটা শব্দ দিয়ে দিবে বা কোন একটা সংজ্ঞা তোমাকে জিজ্ঞেস করবে। তো চলো দেখি, যেমন হচ্ছে নটোকর্ড কি। নটোকর্ডটা কোন পর্বের বৈশিষ্ট্য একটু বলো তো আমাকে। নটোকর্ড কোন পর্বে থাকে? যতটুকু জানো সেখান থেকে আমাকে একটু রেসপন্স করো, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে তোমরা কতটুকু জানো বা কতটুকু জানো না। অবশ্যই রেসপন্স করতে হবে। হ্যাঁ, তো আমি বলছি কর্ডেটস, ভেরি গুড। নটোকর্ড হচ্ছে যারা কর্ডাটা পড়বে তাদের হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে নটোকর্ডের সংজ্ঞাটা কি, নটোকর্ডটা কোথায় থাকে? দেখো, আমাদেরও কিন্তু ভ্রূণ অবস্থায় নটোকর্ড ছিল। তাহলে ভ্রূণ অবস্থায় বা হচ্ছে কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে আজীবন থাকে। আজীবন দেহের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর, একেবারে মধ্য বরাবর অবস্থিত। এটা হচ্ছে নমনীয়, স্থিতিস্থাপক এবং ছিদ্রযুক্ত দণ্ড, এটাকে বলা হয়ে থাকে নটোকর্ড। তাহলে এই ধরনের সংজ্ঞাগুলো কিন্তু জ্ঞানমূলক প্রশ্নে আসবে। পরবর্তী প্রশ্নে চলে যায়, সেটা হচ্ছে প্রজাতি কি। প্রজাতিটা হচ্ছে যে শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসের কয়েকটা একক আছে, প্রথম থেকে শুরু করে সবগুলো একক কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এটা অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। তাহলে শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ধাপ এবং মৌলিক একক হচ্ছে প্রজাতি। এই সংজ্ঞাগুলো তোমরা কিন্তু নিজেরা নিজেরা পড়ে নিবা। এরপর দেখো ট্যাক্সন। ট্যাক্সনটা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাসে ব্যবহৃত যে এককগুলো, এই এককগুলোকে বলা হয়ে থাকে ট্যাক্সন। এরপর দেখো নিডোসাইট। আচ্ছা, এবার বলো নিডোসাইট কোন পর্বে দেখা যায়? দেখি বলো বলো, নিডোসাইট কোন পর্বে দেখা যায়? নিউরোসাইট কোন পর্বের বৈশিষ্ট্য তোমরা কি জানো? জানলে আমাকে একটু অ্যান্সার দাও। না পারলে সমস্যা নেই, আমি বলে দিব। সাকিব বলছি নিডারিয়া, বানানটা যদিও হয়নি, নিডারিয়া বানানটা সি দিয়ে হবে কিন্তু ভাইয়া, ঠিক আছে? তাহলে নিডোসাইটটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীদের থাকে। তাহলে নিডারিয়া পর্বের ওকে, ইটস ওকে। নিডারিয়া পর্বের প্রাণীদের এপিডার্মিসের আবরণী কোষ সমূহের মধ্যবর্তী স্থানে যে সমস্ত বিশেষ কোষ থাকে তাদেরকে বলা হয় নিডোসাইট। নিডোসাইট কোষটার কাজ কি? এটা কি করে? আত্মরক্ষা এবং হচ্ছে চলনের কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু মূলত জ্ঞানমূলক প্রশ্ন, এগুলো সব আমি নিয়েছি আমাদের অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের এইচএসসি যে নোট সেকশনটা আছে সেখান থেকে। তোমরা কি করবা? নোট সেকশনে গিয়ে এই জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়বা। পাশাপাশি আরেকবার বলছি আমি, পাশাপাশি অবশ্যই বোর্ডে যে সমস্ত জ্ঞানমূলক প্রশ্ন এসেছে, যে কোনো একটা টেস্ট পেপার থেকে, আগের বছরের হোক পুরানো হোক, যে কোনো একটা জায়গা থেকে জ্ঞানমূলক প্রশ্ন সবগুলো কিন্তু এক সিরিয়ালে তোমরা পড়ে যাবা। জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু অবশ্যই ভালোভাবে অ্যান্সার করতে হবে। ধরো তুমি জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক পারছো না, কিন্তু প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন খুব ভালোভাবে অ্যান্সার করলা, কিন্তু পরীক্ষক যখন দেখবে তুমি জ্ঞান অনুধাবন পারছো না, তখন কিন্তু তোমার প্রয়োগ এবং উচ্চতর দক্ষতায় কিন্তু মার্ক কমে যাবে, বলবে এ পারে না কিছু। বুঝতে পেরেছো? তাই জ্ঞান এবং অনুধাবন এই দুইটা অবশ্যই সুন্দর করে লিখতে হবে। তারপর দেখো প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা হচ্ছে, হ্যাঁ, প্রতিসাম্যতা হচ্ছে অক্ষের সাথে সামঞ্জস্য রেখে প্রাণীকে সমান অংশে বিভাজ্যতা, সেটাই হচ্ছে প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা সম্পর্কে কিন্তু লেকচার ভিডিওতে আমি ডিটেলস ক্লাস নিয়েছি, তোমরা সেটা অবশ্যই দেখে নিবা। এরপর দেখো সিলোম। সিলোমটা কি? সিলোমটা হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত। ভ্রূণ স্তর কিন্তু তিন স্তর বিশিষ্ট হয়ে থাকে, যারা হচ্ছে ত্রিস্তরী প্রাণী। যেমন একটা হচ্ছে অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম এবং হচ্ছে মেসোডার্ম। তো ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত ভিসেরাল পেরিটোনিয়াম পর্দা, এটা হচ্ছে একটা পর্দার নাম, পর্দা দ্বারা আবৃত একটা গহ্বর, এই গহ্বরটার নাম হচ্ছে সিলোম। সিলোমের ভিত্তিতে কিন্তু প্রাণীকে আবার তিন ভাগে ভাগ করা যায়, সেটাও কিন্তু তোমরা দেখে নিবা। এরপর দেখো ডাইথি সার্কাল কি। ডাইথি সার্কাল হচ্ছে, এটা হচ্ছে মাছের লেজ বা পুচ্ছ পাখনা যেটাকে বলা হয়, সেটার একটা প্রকারভেদ। এটা হচ্ছে পুচ্ছ পাখনার অংশ দুটো একীভূত হয়ে
অভিন্ন এবং নমনীয় পাখনা হিসেবে লেজ ঘিরে অবস্থান করলে তাকে বলা হয় ডাইটি সার্কেল। ডাইটি সার্কেল আকৃতিটা হয়ে থাকে এমন, দেখো এই পাশ থেকে আসবে, এই পাশ থেকে এসে এরকম ত্রিভুজের মতো আকৃতি করবে এবং এই পাশে হচ্ছে মাছের মূল আকৃতিটা। তাহলে ডাইটি সার্কেলটা হবে এরকম লেজের মতো। দেখো সাধারণত মাছের লেজ কেমন হয়? সাধারণত মাছের লেজটা হয় এইরকম, এরকম হয় না মাছের লেজ? কিন্তু এক্ষেত্রে মাছের লেজটা কি দুই পাশ থেকে এসে এই পাশে সরু হয়ে যায়। ঠিক আছে, এরপর দেখো মেটামারিজম। মেটামারিজমটা কি? প্রাণীর রৈখিক অক্ষ বরাবর একাধিক সাদৃশ্য খণ্ড, এটা হচ্ছে মেটামারিজম। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো হিমোসিল কি? এটা কিন্তু এমসিকিউ তে আসে। তোমরা বলো হিমোসিল কোন পর্বে দেখা যায়? বলো হিমোসিল কোন পর্বের বৈশিষ্ট্য? বেসিক ভিডিও যারা দেখেছো বা বই যারা পড়েছো এগুলো কিন্তু তোমাদের পারার কথা, যেহেতু তোমরা এবার পরীক্ষার্থী। ঠিক আছে, কেউ একজন অ্যান্সার দাও, বলো হিমোসিলটা কোন পর্বে দেখা যায়, একটু বলো আমাকে। 9টা পর্বের মধ্যে। জয়িতা বলছে আর্থ্রোপোডা, তাম্মি বলছে আর্থ্রোপোডা, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, হিমোসিলটা দেখা যায় হচ্ছে আর্থ্রোপোডা পর্বে মূলত। সাদমান বলছো মলাস্কা, হ্যাঁ মলাস্কাও দেখা যায়, কিন্তু মূলত এটা আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য। তাহলে এটা হচ্ছে হিমোসিলটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদেহের পেরিটোনিয়াল আবরণীবিহীন এক ধরনের অপকৃত দেহগহ্বর, এটা হচ্ছে হিমোলিম্ফ ধারণ করে। হিমোলিম্ফ জিনিসটা কি? হিমোলিম্ফটা হচ্ছে এই যে আর্থ্রোপোডা পর্বের যে প্রাণীদের রক্ত তাকে বলা হয়ে থাকে হিমোলিম্ফ। এই যে হিমোসিল, হিমোসিলটা কিন্তু মলাস্কাতে দেখা যায়, আর্থ্রোপোডাতেও দেখা যায়, কিন্তু মূলত দেখা যায় হচ্ছে আর্থ্রোপোডা। পরবর্তী প্রশ্ন হচ্ছে শিখাকোষ কি? এবার বলো শিখাকোষ জিনিসটা আসলে কি? এটা কোন তন্ত্রের সাথে যায় একটু বলো তো। শিখাকোষটা কি? এটা প্রাণীদের কোন অঙ্গের সাথে যায় আমাকে একটু বলো। হ্যাঁ তাম্মি বলছো রেচনতন্ত্র, ভেরি গুড। হ্যাঁ শিখাকোষটা হচ্ছে রেচনতন্ত্র, এটা রেচনের কাজে ব্যবহার করা হয়। তো এবার বলো এই যে শিখাকোষ এটা কোন পর্বের বৈশিষ্ট্য? না পারলে আমি বলে দিব, কোনো সমস্যা নেই, তোমাদের যাতে একবার করে ঝালাই হয়ে যায় তোমরা নিজের একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। শিখাকোষ কোন পর্বে দেখা যায়? হ্যাঁ জয়িতা বলছে প্লাটিহেলমিনথিস, তামিও বলছে প্লাটিহেলমিনথিস। আচ্ছা বাকিরা কি একটু রেসপন্স করবা ভাইয়া বা আপুরা? সবাই একটু রেসপন্স করার চেষ্টা করবে। হ্যাঁ শিখাকোষ দেখা যায় হচ্ছে প্লাটিহেলমিনথিসে। শিখাকোষটা হচ্ছে এক ধরনের বিশেষায়িত রেচন কোষ, এটা হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বে থাকে এবং প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের রেচন কার্যে অংশগ্রহণ করে। এই জিনিসটা কিন্তু এমসিকিউ তে প্রায় সময় আসে, এটা জ্ঞানমূলকে এখন এসে গেছে, তুমি এটা পড়বা। পরবর্তী প্রশ্ন দেখো ক্লিভেজ। ক্লিভেজটা হচ্ছে জাইগোটের বিভাজন। জাইগোট জিনিসটা কি? জাইগোট হচ্ছে পুং জনন কোষ এবং হচ্ছে স্ত্রী জনন কোষের যখন মিলন ঘটে, মিলন ঘটার পরে যে টুয়েল গঠিত হয় সেটা হচ্ছে জাইগোট। জাইগোট অলওয়েজ টুয়েল। তাহলে জাইগোটের যে বিভাজন তাকে বলা হয়ে থাকে ক্লিভেজ। এরপর দেখো নেফ্রেডিয়া, এটারও প্রশ্নের অ্যান্সার আমি লিখি নাই, তোমরা অ্যান্সার দাও, বলো নেফ্রেডিয়া কোন পর্বে দেখা যায় বা নেফ্রেডিয়া জিনিসটা কি আসলে? তোমাদের তো এগুলো পারার কথা, তোমরা অবশ্যই বই পড়েছো। নেফ্রেডিয়াটা কোন অঙ্গের সাথে সংশ্লিষ্ট বা এটা কোন পর্বে দেখা যায়? একটু অ্যান্সার দাও আমাকে। না না নাই, এটা চলন অঙ্গ না, একটু ভাবো কি হতে পারে। বাকিরা? হ্যাঁ তামনি এটা রেচন অঙ্গের সাথে সংশ্লিষ্ট, এটা কোন পর্বে থাকে মনে আছে তোমাদের কারো? সাকিবও বলছে রেচন, হ্যাঁ মাহরিনও বলছে রেচন, থ্যাংক ইউ। ওকে এটা হচ্ছে অ্যানেলিডা। অ্যান্সার দিল কে? তোমার নামটা আমি পড়তে পারছি না, আবুজার মনে হয়, আবুজার হোসেন সবার আগে অ্যান্সার দিয়েছে, এটা হচ্ছে অ্যানেলিডা। তা আমিও বলছি অ্যানেলিডা। হ্যাঁ অ্যানেলিডা পর্বের প্রাণীদের পেঁচানো নালিকা, এটা হচ্ছে এই পর্বের প্রাণীদের রেচন অঙ্গের নাম। তাহলে নেফ্রেডিয়াটা হচ্ছে অ্যানেলিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গ। অ্যানেলিডা পর্বে কি কি আছে যেমন হচ্ছে কেঁচো, জোক, এগুলা হচ্ছে অ্যানেলিডা পর্বের অন্তর্ভুক্ত এবং তাদের যে রেচন অঙ্গ তার নাম হচ্ছে নেফ্রেডিয়াম। পরবর্তী প্রশ্ন ম্যালপিজিয়ান নালিকা, এটাও কিন্তু রেচন অঙ্গ, আমি বলে দিচ্ছি আগে আগেই, ম্যালপিজিয়ান নালিকাটা হচ্ছে রেচন অঙ্গ। এবার বলো এটা কোন পর্বে দেখা যায়? এগুলো কিন্তু এমসিকিউ তে আসে। আচ্ছা কে মাইকটা আনমিউট করে রেখেছো? মাইকটা মিউট করো ভাইয়া। মনিরুল ইসলাম বলো আর্থ্রোপোডা, থ্যাংক ইউ ভাইয়া। ম্যালপেজিয়ান নালিকা দেখা যায় হচ্ছে মূলত আর্থ্রোপোডা। তাহলে আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর প্রাণীদের যে রেচন অঙ্গ তাকে বলা হয়ে থাকে ম্যালপেজিয়ান নালিকা। এগুলো কিন্তু এমসিকিউ তে বেশিরভাগ সময় আসে, এছাড়াও জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। তাহলে আমরা এগুলো জেনে নিলাম। এরপর দেখো ভ্রূণ স্তর কি? ভ্রূণ স্তরটা হচ্ছে ভ্রূণের কোষস্তর থেকে ভবিষ্যতে টিস্যু অঙ্গ পরিস্ফুটিত হয়,
তাকে বলা হয়ে থাকে ভ্রূণ স্তর। যেমন এই যে আমাদের ত্বকটা গঠিত হচ্ছে ভ্রূণের এক্টোডার্ম থেকে, তারপর ভেতরের যে অংশগুলো সেগুলো মেসোডার্ম থেকে, তারপর হচ্ছে এরপর এন্ডোডার্ম। তাহলে 3টা স্তর, এগুলো কিন্তু ত্রিস্তরী প্রাণীদের ভ্রূণ স্তর। এরপর দেখো প্যারাজোয়া। প্যারাজোয়াটা হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের একটা শাখা। এই প্রাণীগুলো অসংখ্য কোষ বিশিষ্ট বহুকোষী, কিন্তু এদের কোনো অঙ্গ বা হচ্ছে কলা গঠিত হয় না, অর্থাৎ এরা হচ্ছে কোষতন্ত্রের প্রাণী। ঠিক আছে, এরপর প্রশ্ন দেখো হায়ারার্কি কি। হায়ারার্কিটা হচ্ছে কোষগুলো যে উচ্চতর স্তর থেকে এককগুলো উচ্চতর স্তর থেকে নিম্নতর স্তরে যে বিন্যস্ত করা, এটার প্রক্রিয়াটা হচ্ছে হায়ারার্কি। তাহলে এগুলো ছিল আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে জ্ঞানমূলক প্রশ্ন কেমন আসতে পারে আশা করছি তোমরা বুঝতে পারছো। জ্ঞানমূলক প্রশ্নটা আসবে হচ্ছে সংজ্ঞা টাইপের, বা হচ্ছে কোনো একটা শব্দ যেটাকে হচ্ছে তোমাকে ভেঙে ভেঙে বুঝতে হবে, কোন একটা পর্বের বিশেষ বৈশিষ্ট্য, ওইগুলা থেকে মূলত তোমার জ্ঞানমূলক প্রশ্ন আসবে। তাহলে তোমরা কি বুঝেছো জ্ঞানমূলক কি ধরনের প্রশ্ন আসতে পারে? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে বাকি যে প্রশ্নগুলো আছে, আমি এখানে 17টার মতো গুরুত্বপূর্ণ যে প্রশ্ন ছিল সেগুলো আমি এখানে নিয়ে এসেছি, তোমাদেরকে একবার করে আমি বলে দিলাম। বাকিটা কিন্তু ভাইয়া বা আপু পড়ার দায়িত্ব তোমার, ঠিক আছে? বাকিটা তোমরা এখন তো আর বই ওইভাবে পড়ার সময় নাই, কেউ চাইলে বই পড়তে পারো, কিন্তু এখন তোমরা পড়বা হচ্ছে টেস্ট পেপার। টেস্ট পেপার থেকে বোর্ডে যত প্রশ্ন আছে 30টা 40টা 50টা সবগুলো এক সিরিয়ালে পড়ে নিবা। এবার আমরা অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কে একটু আলোচনা করব। অনুধাবনমূলক প্রশ্নে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ট্যাক্সন বলতে কি বুঝো? ট্যাক্সনটা কি? ট্যাক্সনটা হচ্ছে শ্রেণীবিন্যাসের একক। এই যে শ্রেণীবিন্যাস করা হয় কিভাবে, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই যে এই সিরিয়ালে যে শ্রেণীবিন্যাস করা হয় তার যে প্রত্যেকটা এককের মধ্যে কি কি আছে, যেমন রাজ্য একটা একক বা যেটাকে বলা হয় কিংডম, তারপর ফাইলাম বা পর্ব, এটা একটা একক, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, যে প্রত্যেকটা একককে আলাদা আলাদা করে কিন্তু বলা হয়ে থাকে ট্যাক্সন। ট্যাক্সন বলতে কি বোঝো, এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। জ্ঞানমূলক প্রশ্নে আসলে তুমি অ্যান্সার করবা কি, ট্যাক্সনটা হচ্ছে শ্রেণীবিন্যাসের একক, ব্যাস এইটুকুই। তাহলে তুমি ট্যাক্সন বলতে কি বোঝো এটা এখান থেকে পড়ে নিবা। এরপর দেখো নিডারিয়ানদের দ্বিস্তরী প্রাণী কেন বলা হয়? নিডারিয়ানদের দ্বিস্তরী প্রাণী বলা হয় তার কারণ হচ্ছে এদের ভ্রূণে মাত্র 2টা কোষ স্তর থাকে। কি কি থাকে? এক্টোডার্ম এবং এন্ডোডার্ম। আচ্ছা, এক্টোডার্ম এবং এন্ডোডার্ম এবং তাদের মাঝখানে একটা অকোষীয় স্তর থাকে, জেলির মতো স্তর, তার নাম হচ্ছে মেসোগ্লিয়া। আচ্ছা, আমাকে একটু অ্যান্সার দাও ভাইয়া বা আপু যারা আছো, আমাদের তো 3টা স্তর, এক্টোডার্ম, এন্ডোডার্ম, আরেকটা স্তরের নাম কি একটু বলো তো? যা আমরা যারা ত্রিস্তরী, যারা উন্নত প্রজাতির প্রাণী রয়েছি, আমাদের তো এক্টোডার্ম এবং এন্ডোডার্ম থাকেই, আরেকটা বাড়তি স্তর থাকে মাঝে, তার নাম কি একটু বলো তো দেখি? সাকিব বলছো মেসোডার্ম। আচ্ছা, বাকিরা কি পারছো না? একটু অ্যান্সার দাও। আবু জহরা বলছো মেসোডার্ম, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, না মৌমিতা, মেসোগ্লিয়া না, মেসোগ্লিয়াটা হচ্ছে নিডারিয়া পর্বের, যেটা দ্বিস্তরী প্রাণী, তার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মেসোগ্লিয়া। সেখানে তো 2টা কোষ স্তর থাকে, এক্টোডার্ম এবং এন্ডোডার্ম। এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে একটা অকোষীয় স্তর থাকে, যেটাকে তুমি কোষ হিসেবে গণ্য করতে পারবা না, সেটাকে বলা হয়ে থাকে মেসোগ্লিয়া। তাহলে এই মেসোগ্লিয়াটা থাকে হচ্ছে দ্বিস্তরী প্রাণীদের। ঠিক আছে, হ্যাঁ মৌমিতা বুঝতে পেরেছো, এই কারণে থ্যাংক ইউ। এরপর দেখো নিডারিয়া পর্বের সকল প্রাণী হচ্ছে দ্বিস্তরী বিশিষ্ট, এই কারণে নিডারিয়ানদের বলা হয়ে থাকে দ্বিস্তরী প্রাণী। এরপর দেখো আরো প্রশ্ন আসতে পারে, শ্রেণীবিন্যাস বলতে কি বুঝো? শ্রেণীবিন্যাসটা কি? এই যে এক একটা প্রাণীকে তার সাদৃশ্য, বৈসাদৃশ্য, তারপর হচ্ছে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, এটার উপর ভিত্তি করে হচ্ছে এদেরকে দলভুক্ত করার যে পদ্ধতি, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস। যেমন ধরো তেলাপোকা বা হচ্ছে ঘাসফড়িং, এদের দুইজনের মধ্যে কিন্তু মিল রয়েছে। এদের দুইজনেরই দেখো, এদের দুইজনের কিউটিক্যাল আবৃত দেহ, তারপর হচ্ছে তাদের পুঞ্জাক্ষী রয়েছে, তাদের অ্যান্টেনা রয়েছে। এই যে তাদের মধ্যে পারস্পরিক মিল, এই কারণে হচ্ছে তাদেরকে একটা পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে এই যে এভাবে আলাদা আলাদা ভাবে আমরা প্রাণীদেরকে চিনতে পারছি। আচ্ছা, কে আনমিউট করলা? মিউট করো। তাহলে এটাই হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাস। তাহলে শ্রেণীবিন্যাসটা পড়বা, এটা কিসের উপর ভিত্তি করে করা হয়? আকৃতি, তাদের গঠন, তারপর হচ্ছে তাদের দেহের যে প্রতিসাম্য, দেহের খণ্ডকায়ন, তাদের দেহে কি কি ধরনের গহ্বর থাকে, তাদের লিঙ্গ কিরূপ, তারপর হচ্ছে জীবন চক্র, এগুলোর উপর ভিত্তি করে মূলত তাদের যে পার্থক্য করা হয় সেটাই হচ্ছে শ্রেণীবিন্যাস। অর্থাৎ শ্রেণীবিন্যাসটা হচ্ছে ভিন্ন বৈশিষ্ট্যের প্রাণীগুলোকে ভিন্ন গ্রুপে দলভুক্ত করাই হচ্ছে শ্রেণীবিন্যাস। এটা সম্পর্কে পড়বা। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, এটা হচ্ছে শ্রেণীবিন্যাসের গুরুত্ব লিখো। আচ্ছা, মিউট করো, কে আনমিউট করলা? ওকে, এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের গুরুত্ব ব্যাখ্যা করো।
তাহলে এটা পারবা তোমরা? শ্রেণীবিন্যাস বলতে কি বোঝো এটা তো পড়লা, পড়ার পরে শ্রেণীবিন্যাসের কি কি গুরুত্ব, শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা কি হয় প্রত্যেকটা প্রাণীকে আমরা আলাদা আলাদা ভাবে চিনতে পারি, তাদের বৈশিষ্ট্যগুলো জানতে পারি, তাদেরকে আমাদের মনে রাখা সহজ হয়। তো এই যে বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমরা শ্রেণীবিন্যাসের সুবিধাতে লিখবো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, অরীয় প্রতিসাম্য বলতে কি বোঝায়? অরীয় প্রতিসাম্য হচ্ছে, যেমন ধরো তুমি একটা হাইড্রার ছবি কল্পনা করো, হাইড্রাটা দেখতে কেমন হয়? এই যে এরকম এরকম তাদের যে কোর্সিকা থাকে, আমি মিউট করতে পারছি না, আমার এখানে সমস্যা হচ্ছে সাকিব, ওই কারণেই তোমাদেরকে বলছি। তো দেখো হাইড্রার দেহটা কেমন হয়, হাইড্রার দেহটা হয়ে থাকে এরকম প্রকৃতির, তাই না? তাদের যে কোর্সিকা থাকে, তারপর হচ্ছে তাদের দেহটা এমন। তো তাদেরকে কোর্সিকা বরাবর তুমি এইভাবে একবার ভাগ করতে পারবা, এই কোর্সিকা বরাবর একবার ভাগ করতে পারবা, এই কোর্সিকা বরাবর একবার। তাহলে যে প্রত্যেকটা কোর্সিকা বরাবর তাকে আমরা বারবার ভাগ করতে পারছি, এটাই মূলত অরীয় প্রতিসাম্য। তাহলে অরীয় প্রতিসাম্যটা হচ্ছে তাদের কেন্দ্রীয় অক্ষ বরাবর যদি 2 এর বেশি, হাইড্রার কিন্তু অনেকগুলো কোর্সিকা থাকে। আচ্ছা হাইড্রার কোর্সিকার সংখ্যা কত তোমরা কি জানো? হাইড্রার কোর্সিকার সংখ্যা কত? সাধারণত একটা হাইড্রাতে কয়টা কোর্সিকা থাকে বলতে পারবা? আচ্ছা আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। হাইড্রাতে কোর্সিকা থাকে হচ্ছে 6 থেকে 10টা। তাহলে 6 থেকে 10টা যেহেতু কোর্সিকা থাকে, তাহলে প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে এভাবে এভাবে ভাগ করতে পারছি। তাহলে এই যে ভাগ করতে পারছি, এটাকে আমরা 2 এর বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করতে পারছি, এই কারণে এটাকে বলা হয়ে থাকে অরীয় প্রতিসাম্য। তাহলে অরীয় প্রতিসাম্য কোন কোন পর্বে কোন কোন প্রাণীতে দেখা যায়? দেখো হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, এগুলা মূলত নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত। তাহলে মূলত নিডারিয়া পর্বে কিন্তু অরীয় প্রতিসাম্যটা দেখা যায়। তাহলে অরীয় প্রতিসাম্য বলতে কি বোঝায় এটা পড়লাম। এখান থেকে প্রতিসাম্য থেকে আরো প্রশ্ন আসতে পারে কিন্তু, যেমন প্রশ্ন করতে পারে গোলীয় প্রতিসাম্য বলতে কি বোঝো, বা হচ্ছে প্রতিসাম্য বলতে কি বোঝো, সেটার সংজ্ঞাও কিন্তু তোমার কাছে চাইতে পারে, ঠিক আছে। এরপর দেখো হিমোসিল, হিমোসিল বলতে কি বোঝায়? হিমোসিলটা হচ্ছে অমেরুদণ্ডী, বিশেষ করে কিন্তু আর্থ্রোপোডা এছাড়াও মলাস্কা, ঠিক আছে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের যে রক্তপূর্ণ দেহগহ্বর সেটাকে বলা হয়ে থাকে হিমোসিল। তাদের যে রক্ত সংবহন তন্ত্র এটা কিন্তু মুক্ত প্রকৃতির, আমাদের রক্ত সংবহন তন্ত্র কিন্তু বদ্ধ। কেন বদ্ধ? তার কারণ আমাদের রক্তটা কি হয়, নালীর মধ্য দিয়ে আসে, এসে হৃৎপিণ্ডে যায় এবং আরেকটা নালীর মধ্য দিয়ে হৃৎপিণ্ড থেকে নিষ্কাশিত হয়, নিষ্কাশিত হয়ে সম্পূর্ণ দেহে পৌঁছে যায়। তাহলে এই কারণে আমাদের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ। কিন্তু যে সকল প্রাণীর রক্ত সংবহন তন্ত্র হয়ে থাকে মুক্ত, অর্থাৎ গহ্বরের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাদের কিন্তু হিমোসিল থাকে। তাহলে হিমোসিল থাকে কোথায়? মলাস্কা এবং হচ্ছে আর্থ্রোপোডায়। তাহলে এখানে হৃদযন্ত্র এবং অ্যাওর্টা থাকে, ঠিক আছে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা তো এখানে আসেই। এছাড়াও হচ্ছে এটা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে আসে। আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম সেবার এরকম একটা প্রশ্ন এসেছিল, সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয় কেন? তাহলে দেখো এটার উত্তরটা কি। আমরা জানি যে হচ্ছে কর্ডাটা পর্বের হচ্ছে 3টা উপপর্ব থাকে। কি কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, আরেকটা হচ্ছে ভার্টিব্রাটা, ঠিক আছে। তাহলে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা, এর মধ্যে প্রথম যে 2টা পর্ব থাকে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা, এগুলাতে কি হয়, তাদের যে নটোকর্ড থাকে, ভ্রূণ অবস্থায় যে নটোকর্ড থাকে, এরপর হচ্ছে তাদের যে ফুলকা রজ্জু থাকে, এই জিনিসগুলো কি হয়, এই জিনিসগুলো তাদের পরিবর্তিত হয় না, এই অঙ্গগুলো তাদের মধ্যে থেকে যায়, তাদের কিন্তু মেরুদণ্ড গঠিত হয় না। তারপর আমাদের যে উন্নত বৈশিষ্ট্যগুলো, যেমন হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ড গঠিত হয়, আমাদের হচ্ছে ফুলকা রন্ধ্রগুলো ফুসফুসে পরিণত হয়। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটাতে পরিবর্তিত হয় না, একমাত্র ভার্টিব্রাটায় কিন্তু এই বৈশিষ্ট্যগুলো পরিবর্তিত হয় এবং হচ্ছে তারা উন্নত প্রজাতির দিকে যায়। তাহলে এই কারণেই ইউরোকর্ডেট এবং সেফালোকর্ডাটাকে বলা হয়ে থাকে আদি কর্ডেট, অর্থাৎ তারা কিন্তু কর্ডেট হলেও তাদের মধ্যে মেরুদণ্ড থাকে না, একমাত্র মেরুদণ্ড প্রতিস্থাপিত হয় কোথায়, সেটা হচ্ছে ভার্টিব্রাটায়। এই কারণে বলা হয়ে থাকে সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। বুঝতে পেরেছো তোমরা? এই প্রশ্নটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, 5 স্টার ইম্পর্টেন্ট, এটা এখানে আসতে পারে, আবার উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আসতে পারে, দুই ভাবেই তোমরা এটা শিখে রাখবা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হচ্ছে কর্ডাটা এবং নন কর্ডাটার মধ্যে তুলনা করো। তাহলে দেখো কর্ডাটায় হচ্ছে নটোকর্ড থাকে, কিন্তু নন কর্ডাটায় কোনো নটোকর্ড থাকে না। আরেকটা জিনিস দেখো, এটা হচ্ছে গলবিলীয় ফুলকা রয়েছে, কিন্তু নন কর্ডাটায় কোনো ফুলকা থাকে না। এরপর দেখো কর্ডাটার যে স্নায়ুতন্ত্র, সেখানে হচ্ছে ফাঁপা, স্নায়ুতন্ত্রটা কিন্তু ফাঁপা এবং পৃষ্ঠীয় কেন্দ্রীয় তাদের স্নায়ুতন্ত্র থাকে। এটা কোথায় থাকে? এই যে আমাদের মেরুদণ্ডের ভেতরে যে ফাঁপা অংশ আছে সেখানে কিন্তু এই স্নায়ুতন্ত্রগুলো উপস্থিত। কিন্তু নন কর্ডাটায় কিন্তু নিরেট এবং অঙ্কীয় দেশে, অর্থাৎ সামনের দিকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থাকে, কিন্তু কর্ডাটা কোথায় থাকে? পৃষ্ঠীয় দেশে, মানে হচ্ছে পেছনের দিকে।
এরপর দেখো কর্ডাটায় কিন্তু লোহিত রক্তকণিকা থাকে, লোহিত রক্তকণিকার মাধ্যমে কিন্তু কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন গুলো পরিবাহিত হয়। কিন্তু নন কর্ডাটায় কি হয়, শ্বাসরঞ্জক থাকে, শ্বাসরঞ্জক থাকে বিভিন্ন ধরনের, কিন্তু সেগুলো রক্তরসে বিদ্যমান থাকে, এখানে কোনো লোহিত রক্তকণিকা থাকে না। আর এখানে হচ্ছে লোহিত রক্তকণিকা গুলো শ্বাসরঞ্জক বহন করে, কিন্তু নন কর্ডাটায় লোহিত রক্তকণিকা অনুপস্থিত। তাহলে এই যে তুলনা বা পার্থক্য যখন বলবে তখন অবশ্যই এভাবে বক্স করে করবা, তাহলে জিনিসটা দেখতে হচ্ছে সুন্দর লাগবে। তাহলে এইভাবে তুমি হচ্ছে পার্থক্যগুলো পড়বা, কর্ডাটা নন কর্ডাটার মধ্যে পার্থক্য, বা হচ্ছে যে কোনো দুইটা পর্বের মধ্যে তোমাকে তুলনা করতে বলতে পারি, বা যে কোনো একটা পর্বের দুইটা বৈশিষ্ট্য লিখতে বলতে পারি। এক্ষেত্রে তুমি পর্বগুলোর নাম পড়বা, তারপর হচ্ছে তাদের বৈশিষ্ট্যগুলো পড়বা, আর হচ্ছে অবশ্যই দুইটা করে বৈজ্ঞানিক নাম পড়বা। বৈজ্ঞানিক নামগুলো পড়তে একটু ভেজাল লাগে, তাই না? বৈজ্ঞানিক নামগুলো একটু কঠিন টাইপের হয়, মনে থাকতে চায় না। আমি কিন্তু বেসিক ভিডিওতে তোমাদের বৈজ্ঞানিক নামগুলো সহ পড়িয়েছি। এই ক্লাস শেষ করে অবশ্যই সবাই বেসিক ভিডিও দেখবা। আরেকটা প্রশ্ন এখান থেকে দেখো, আরো কি কি ধরনের প্রশ্ন আসে, সবগুলো নিয়ে তো আলোচনা করা সম্ভব নয়। ভাই রে ভাই, মিউট কর না ভাই। আচ্ছা, এখান থেকে আরো কি ধরনের প্রশ্ন আসতে পারে দেখো। হ্যাগফিশ কি? হ্যাগফিশ হচ্ছে মিক্সিনি যে শ্রেণী আছে, মিক্সিনি শ্রেণীর তাদেরকে বলা হয় হ্যাগফিশ, এটা তোমরা বই থেকে পড়বা। পরবর্তী প্রশ্ন দেখো, ট্যাগমাটাইজেশন। আমি মিউট করতে পারছি না, পারলে তো করতামই। আচ্ছা, ট্যাগমাটাইজেশন বলতে কি বোঝো? আচ্ছা তোমরা আমাকে বলো, ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন এটা কোন পর্বের বৈশিষ্ট্য, একটু বলো তো। কোন পর্বে ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন দেখা যায়, তুমি কি জানো? তা আমি বলছি অ্যানেলিডা। না আপু, সাকিব আর মৌমিতা তোমরা সঠিক উত্তর দিয়েছো। হ্যাঁ, আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা, তামি এবার ঠিক আছে। আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা যে পর্ব রয়েছে সেখানে হচ্ছে ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন দেখা যায়। তাদের যে অঙ্গগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন অঞ্চল গঠিত হয়, এই কারণে শুধুমাত্র ওই পর্বটাতে ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন বিদ্যমান। এরপর আরেকটা প্রশ্ন দেখো, মেরুদণ্ডের কাজ কি? মেরুদণ্ডটা কি করে? আমাদের দেহটাকে অবলম্বন দান করছে, আমাদের পিঠের একেবারে মাঝ বরাবর থাকছে, আমাদের স্নায়ুতন্ত্র গুলাকে ধারণ করছে। তো এরকম যে সমস্ত কাজগুলো রয়েছে এগুলো তোমরা লিখবা। আচ্ছা, প্রশ্নগুলো দেখে ঘাবড়ে যাওয়ার কিন্তু কোনো দরকার নেই। এই যে প্রশ্নগুলো, এগুলোর অ্যান্সার কিন্তু সব আমাদের নোট সেকশনটাতে আছে, তুমি ওখান থেকে গিয়ে উত্তরগুলো দেখে নিতে পারো। ঠিক আছে? হ্যাঁ, সাকিব বলছো দৃঢ়তা দান করে। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। এরপর আরেকটা প্রশ্ন দেখো। হ্যাঁ আপু, তাম্মি বলছো খণ্ডকায়ন দেখা যায় অ্যানিলিডাতে। হ্যাঁ আপু, তাদের দেহের মধ্যে প্রকৃত খণ্ডায়ন বিদ্যমান। প্রকৃত খণ্ডায়ন যেমন হচ্ছে যে কেঁচোর দেহটা আলাদা আলাদা খণ্ড, এই কারণে এরকম খণ্ডায়ন দেখা যায় হচ্ছে অ্যানিলিডাতে। এরপর দেখো, সকল কর্ডেট মেরুদণ্ডী নয় কেন? এই যে প্রশ্নটার অ্যান্সার কিছুক্ষণ আগে বললাম। এরপর দেখো, দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো? এটা কিন্তু তোমরা সেই 9-10 থেকে পড়ে আসছো, আশা করছি পারবা। ওই যে গণ এবং প্রজাতির নামকরণ দুইটা, ওইটা যেভাবে করা হয়, যেভাবে বিভিন্ন রকম বৈশিষ্ট্য, তারপর হচ্ছে তাদের 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 পার্থক্যের উপর ভিত্তি করে যেভাবে তাদের নামকরণ করা হয়, সেটাই হচ্ছে দ্বিপদ নামকরণ, এটা তোমরা পড়বা। এরপর দেখো, আইসিজেডএন বলতে কি বোঝো? আচ্ছা, আইসিজেডএন এর পূর্ণ রূপটা একটু লিখো তো দেখি, পারো নাকি? এটা কিন্তু ক নাম্বারেও আসতে পারে, এটা কিন্তু প্রায় সময় তোমরা ভুল করো। অমিতা বললা। আচ্ছা আচ্ছা, বাকিরা একটু বলো দেখি। বাকিরা ওকে, তোমরা যে কমন ভুলটা করলা, ইন্টারন্যাশনাল কোড অফ লিখেছো, ইন্টারন্যাশনাল কোড অফ না, ইন্টারন্যাশনাল কোড অন। বইটা খোলো, বইটা খুলে দেখো যে আইসিজেডএন এর পূর্ণরূপটা কি লিখেছে। এই জিনিসটাই কিন্তু তোমরা ভুল করো, ইন্টারন্যাশনাল কোড অফ না, ইন্টারন্যাশনাল কোড অন। এই জিনিসটা কিন্তু অ্যাডমিশনের পরীক্ষার্থী যারা আছে তারাও হচ্ছে ভুল করে দিয়ে আসে, যার ফলে হচ্ছে তাদের 1 নাম্বার প্লাস হচ্ছে 1.5 নাম্বার কাটা, তাদের হচ্ছে চান্স মিস হয়ে যায়। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অন জুলজিক্যাল নোমেনক্লেচার, এখানে কিন্তু অফ হবে না, অন হবে। বুঝতে পেরেছো সবাই? ইন্টারন্যাশনাল কোড অন জুলজিক্যাল নোমেনক্লেচার। আরেকটা জায়গায় প্যাচ লাগে, এটা হচ্ছে অপশনে নোমেনক্লেচারের জায়গায় নোমেনকালচার দিয়ে দেয়। তো তোমাদের এটা কিন্তু ক নাম্বার আসবে, যে অফ লিখলে, পুরাটা লিখলে ঠিক আছে, কিন্তু এই অফের কারণে তোমার কিন্তু মার্ক কাটা। বুঝেছো? ওকে, এরপর দেখো, অগ্রাধিকার আইন বলতে কি বোঝো? অগ্রাধিকার আইনটা এটা কিন্তু মূলত তোমাদের যে নামকরণ আছে, নামকরণের ক্ষেত্রে যে আগে হচ্ছে নামকরণটা জমা দিবে, যে আগে নামকরণ করবে, তার ক্ষেত্রে হচ্ছে আগে সে নামকরণটার অগ্রাধিকার পাবে, বা হচ্ছে সেই নামকরণের মালিকটা হবে সে আর কি, এরকম বৈশিষ্ট্যগুলো
তো এগুলো হচ্ছে তোমরা পড়বা, নোট সেকশনে আছে। এরপর দেখো শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, এটাও পড়বা। তারপর দেখো আমি কিন্তু বললাম প্রতিসাম্য থেকে কিন্তু একটা প্রশ্ন আসে প্রায় সময়, গোলীয় প্রতিসাম্য বলো, অরীয় প্রতিসাম্য বলো, দ্বি অরীয় প্রতিসাম্য বলো, প্রতিবার অরীয় প্রতিসাম্য মানে বিভিন্ন ধরনের প্রতিসাম্য থেকে একটা প্রশ্ন আসে। তো দ্বি অরীয় প্রতিসাম্য কি এটাও তোমরা পড়ে নিবা, আমি আর এটা ডিটেলস বলছি না, বেসিক ভিডিওগুলোতে আছে, তোমরা অ্যাপে যাও, ইউটিউবে যাও, যে কোনো এক জায়গা থেকে দেখে নাও। এই প্রশ্নটা আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি, কেন জানো? তার কারণ হচ্ছে শুধুমাত্র কর্ডাটা না, যে কোনো একটা পর্ব, হয়তো বলবে পরিফেরা, নিডারিয়া বা হচ্ছে প্লাটিহেলমিনথিস, যে কোনো একটা পর্বের তোমাকে 4টা বা 3টা বৈশিষ্ট্য লিখতে বলতে পারে। এই কারণে প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তুমি আলাদা আলাদা করে একবার করে হলেও পড়ে নিবা। অনুধাবনমূলক প্রশ্নে যে কোনো একটা পর্বের বৈশিষ্ট্য লিখতে দিতে বলতে পারে, তাহলে তুমি কর্ডাটা আমি লিখে রেখেছি, বাকি যে কোনো পর্ব থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে এই ছিল আমাদের অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে অনুধাবনমূলক প্রশ্নে কি ধরনের আসে? কোনো একটা কিছু ব্যাখ্যা করো, বা হচ্ছে কোনো একটা কাজ লিখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোনো একটা পর্বের বৈশিষ্ট্য লিখো, বা যে কোনো একটা পর্বের 2টা বৈজ্ঞানিক নাম লিখো, এরকম প্রশ্ন কিন্তু অনুধাবনমূলকে আসে। তাহলে আমরা অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কেও কিন্তু আলোচনা করে ফেললাম, ঠিক আছে। পরবর্তীতে দেখো আমরা এখন উচ্চতর প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলো যেভাবে আসে সেগুলো সম্পর্কে পড়বো। প্রথমে হচ্ছে এখান থেকে 2টা ভাবে প্রশ্ন আসে, একটা হচ্ছে নন কর্ডাটা থেকে প্রশ্ন আসে, আর একটা হচ্ছে কর্ডাটা থেকে প্রশ্ন আসে। নন কর্ডাটা কোনগুলো? পরিফেরা থেকে একেবারে 8 নাম্বার পর্ব পর্যন্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে নন কর্ডাটা, একেবারে লাস্ট পর্ব যেটা হচ্ছে কর্ডেট দের সেটা হচ্ছে কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত। তাহলে এখান থেকে প্রথমেই দেখো প্রশ্ন এসেছে অ্যানেলিডা পর্বের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। অ্যানেলিডা, অ্যানেলিডা শব্দটার অর্থ তোমাদের বইয়ে লেখা আছে অঙ্গুরিমাল। অঙ্গুরিমাল মানে কি তোমরা জানো? বলো তো দেখি, জানো নাকি? অঙ্গুরিমালের মানে কি তোমরা জানো? বেশ কঠিন একটা বাংলা, তোমাদের বইয়ে লেখা আছে। আচ্ছা আমি বলছি, কোনো সমস্যা নেই। অঙ্গুরিমাল মানে হচ্ছে আংটি। অঙ্গুরিমাল মানে হচ্ছে আংটি, তার কারণ এদের এদের যে প্রকৃত খণ্ডায়ন যেহেতু এদের বিদ্যমান, প্রকৃত খণ্ডায়ন বিদ্যমান থাকার কারণে এদের দেহের প্রত্যেকটা অংশ এরকম গোল 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 অংশ একটার সাথে আরেকটা মিলিত হয়ে এই যে কেঁচো বা জোক এদের সম্পূর্ণ দেহটা গঠন করে। এই যে গোল গোল অংশগুলো এগুলো দেখতে আংটির মতো, এই কারণে এদেরকে বলা হয়ে থাকে অ্যানেলিডা, বা যেটার বাংলা তোমাদের বইয়ে করেছে হচ্ছে অঙ্গুরিমাল। বেশ কঠিন শক্ত একটা বাংলা, ঠিক আছে। অ্যানেলিডা পর্বের যে বৈশিষ্ট্য, অ্যানেলিডা পর্বের প্রাণী কেঁচো বা জোক যাই বলো, এদের আকৃতিটা কেমন? এদের আকৃতিটা হচ্ছে লম্বা, এর দেখতে কেমন? নলাকার। এবং তাদের প্রতিসাম্যটা কেমন হয়ে থাকে? তারা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এছাড়া তাদের দেহটা কিউটিকল দ্বারা আবৃত থাকে, একটু শক্ত শক্ত তাদের দেহ। এরপর এদের দেহে কিন্তু প্রকৃত খণ্ডায়ন বিদ্যমান। তাহলে প্রকৃত খণ্ডায়ন বিদ্যমান কোথায়? অ্যানেলিডাতে। এরপর দেখো এদের আংটির মতো অনেকগুলো একই রকম খণ্ড নিয়ে এদের দেহটা গঠিত। এরপর এদের চলনাঙ্গ, এদের চলনাঙ্গের নাম হচ্ছে কাইটিনময় সিটি, বা যেটার আরেকটা নাম হচ্ছে প্যারাপোডিয়া। এটা কিন্তু তোমাকে প্রশ্নে দিতে পারে যে হচ্ছে প্যারাপোডিয়া কোন পর্বের বৈশিষ্ট্য, তখন তোমাকে মনে করে লিখতে হবে প্যারাপোডিয়া হচ্ছে অ্যানেলিডা পর্বের বৈশিষ্ট্য। এরপর কিছুক্ষণ আগেই তোমরাই অ্যান্সার দিলা, এদের যে রেচনাঙ্গ, রেচনাঙ্গের নাম হচ্ছে নেফ্রেডিয়া। এরপর এদের রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে বদ্ধ প্রকৃতির। তাহলে এভাবে তুমি 4-5টা বৈশিষ্ট্য পড়বা, পরে হচ্ছে যে কোনো 4-5টা বৈশিষ্ট্য লিখে দিবা। আশা করছি বুঝতে পারছো। বাকি যে পর্বগুলো রয়েছে এগুলো থেকে একই রকম প্রশ্ন আসবে, বলবে যে যে কোনো একটা পর্বের 5টা বৈশিষ্ট্য লিখো, বৈজ্ঞানিক নাম সহ কিন্তু লিখতে বলতে পারে, তাদের বৈজ্ঞানিক নামগুলো পড়বা। যেমন অ্যানেলিডা পর্বের 2টা প্রাণী হচ্ছে, একটা হচ্ছে জোক আর একটা হচ্ছে কেঁচো। তাহলে তোমরা পড়বা কেঁচোর বৈজ্ঞানিক নাম কি? কেঁচোর বৈজ্ঞানিক নাম কি তোমরা কি কেউ জানো? বৈজ্ঞানিক নামগুলো কিন্তু একটু কঠিন, তাও পড়ে ফেলতে হয়। তোমার কি কেউ বৈজ্ঞানিক নামগুলো পড়েছো নাকি ভয় পেয়ে পড়ো নাই? বলতে পারবা কেঁচোর বৈজ্ঞানিক নাম বা হচ্ছে জোকের বৈজ্ঞানিক নাম কি? আচ্ছা আমি বলছি, কেঁচোর বৈজ্ঞানিক নাম হচ্ছে মেটাপিড পোস্থামা, জোকের বৈজ্ঞানিক নাম হচ্ছে, হ্যাঁ জয়িতা, এগুলো আসলে পড়া জিনিস, এগুলো কিন্তু আমি জানি সবাই পড়েছে, এগুলো দেখা যায় যে পড়লে না মনে থাকে না, আসলে এগুলো বারবার করে পড়তে হয়। আর জোকের বৈজ্ঞানিক নাম হচ্ছে হিরোডিনারিয়া মেডিসিনালিস, ঠিক আছে। তো এই ধরনের যে বৈজ্ঞানিক নামগুলো আছে এগুলো কিন্তু তোমরা একবার করে পড়ে রাখবা। পরবর্তীতে দেখো সিলেন্টেরন, সন্ধিপদ, সন্ধিপদ এবং ফুসফুস আছে এমন প্রাণীদের পর্বের নাম এবং উদাহরণ দাও। তাহলে সিলেন্টেরন, সিলেন্টেরন কোথায় আছে? সিলেন্টেরন আছে হচ্ছে একমাত্র নিডারিয়া পর্বে। নিডারিয়া পর্বের এটা হচ্ছে পরিপাক সংবহন তন্ত্র। তাহলে সিলেন্টেরন থাকে হচ্ছে নিডারিয়া, নিডারিয়া পর্বের উদাহরণ, নিডারিয়া পর্বের প্রাণীদের উদাহরণ হচ্ছে হাইড্রা ভালগারিস, জেনে নেবা। এরপর দেখো সন্ধিপদ, সন্ধিপদ কোথায় থাকে? সন্ধিপদ থাকে হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রো মানে হলো সন্ধি, আর পোডোস মানে হচ্ছে পা, অর্থাৎ তাদের সন্ধিপদ বিদ্যমান, এই কারণে এদেরকে বলা হয়ে থাকে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্বের প্রাণী কি আছে? যেমন হচ্ছে কিউলেক্স পিপিএমস, মানে হচ্ছে
কিউলেক্স পিপিএন্স মানে হচ্ছে কিউলেক্স মশা, যেটা কিন্তু মূলত গোদ রোগের জন্য দায়ী। এছাড়া আরো কি কি প্রাণী আছে আমাকে একটু বলো তো, আর্থ্রোপোডা পর্বের আর কি কি প্রাণীর নাম জানো? সাদমান বলছে মুখস্থ করার ট্রিক আছে কি? হ্যাঁ, প্রত্যেকটা জিনিসেরই মুখস্থ করার কিছু ট্রিক থাকে, এগুলো হচ্ছে আমি বেসিক ভিডিওতে আলোচনা করেছি, তুমি চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, আর্থ্রোপোডা পর্বের বৈজ্ঞানিক নাম না পারো, এভাবে দুইটা প্রাণীর নাম আমাকে বলো, দেখি তোমরা কতটুকু জানো। আমি বলছি আরশোলা ঘাসফড়িং, হ্যাঁ ঠিক আছে, আরশোলা ঘাসফড়িং, প্রজাপতি, তারপর হচ্ছে গৃহমাছি, কাঁকড়া, এগুলা হচ্ছে মূলত আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য। ওকে, এর পরের প্রশ্ন দেখো, সিউডোসিলোমেট প্রাণীদের বৈশিষ্ট্য লিখো। আমাকে একটু বলো সিউডোসিলোমেট মূলত কোন পর্বের প্রাণীরা? এটা কিন্তু মূলত সিলোমের উপর ভিত্তি করে প্রাণীর যে ভাগ সেটা তিনটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাসিলোমেট, একটা হচ্ছে সিউডোসিলোমেট, আর একটা হচ্ছে ইউসিলোমেট। অ্যাসিলোমেট মানে হচ্ছে যাদের মধ্যে সিলোম থাকে না, মানে তাদের মধ্যে কোনো সিলোম থাকে না। আর সিউডোসিলোমেট এর মধ্যে সিউডো শব্দটার মানে হচ্ছে ভুয়া, সিউডো মানে হচ্ছে ভুয়া, তাহলে সিউডোসিলোমেট মানে হচ্ছে যে সমস্ত প্রাণীদের ভুয়া সিলোম থাকে, অর্থাৎ তাদের প্রকৃত সিলোম থাকে না, এমনিতেই সিলোমের মতো একটা অংশ থাকে। আর একটা হচ্ছে ইউসিলোমেট, ইউ মানেই হচ্ছে প্রকৃত, ইউ মানেই প্রকৃত, তাহলে ইউসিলোমেট মানে হচ্ছে যাদের মধ্যে প্রকৃত সিলোম থাকে। এখন আমাকে বলো সিউডোসিলোমেট কোন প্রাণীদের বৈশিষ্ট্য, কোন পর্বের প্রাণীদের সিউডোসিলোম থাকে, একটু বলো আমাকে দেখি। বলতে পারবা? আমার কথা শুনতে পাচ্ছ? বলো সিউডোসিলোম কোন পর্বের প্রাণীদের দেখা যায়? ভুয়া সিলোম, প্রকৃত সিলোম থাকে না তাদের। পারছো না? ওকে, আমি বলে দিচ্ছি, না নেমাটোডা না, সরি, হ্যাঁ নেমাটোডাই, দুঃখিত, হ্যাঁ আবুজার সঠিক উত্তর দিয়েছে, সেটা হচ্ছে নেমাটোডা। এরপর দেখো সিউডোসিলোমেট, সিউডোসিলোমেট থাকে হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণীদের, তাহলে নেমাটোডা পর্বের প্রাণীরা হচ্ছে সিউডোসিলোমেট বা হচ্ছে তাদের অপকৃত সিলোম থাকে। আবুজার ধন্যবাদ তোমাকে। তাহলে এদের বৈশিষ্ট্য কি? নেমাটোডা পর্বের যে প্রাণী থাকে এদের দেহটা হয়ে থাকে নলাকার, নলাকার এবং হচ্ছে এরা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, দুই দিকে সূচালো। নেমাটোডা পর্বের যে প্রাণী এরা হচ্ছে মূলত কৃমির পর্ব, বুঝতে পেরেছো তো? কৃমির দেহটা কেমন হয়ে থাকে? কৃমির দেহটা হয়ে থাকে এই যে এরকম সূচালো, দুই প্রান্ত থাকে হচ্ছে সূচালো, আর মাঝখানের অংশটা হচ্ছে বেশ মোটা ধরনের। এরপর এদের ইলাস্টিন নির্মিত এবং অকোষীয় কিউটিকল দ্বারা আবৃত, এদের যে দেহটা থাকে এটা হচ্ছে কিউটিকল দ্বারা আবৃত। এরপর এদের দেখো এদের দেহটা এমনিতে হচ্ছে নলাকার, এরপর তাদের যে পৌষ্টিক নালীগুলো থাকে বা পৌষ্টিক তন্ত্রগুলো থাকে এগুলো আবার কিন্তু মুখ থেকে পায়ু পর্যন্ত আবার নলাকার, তাহলে এদের গঠনটা কেমন? এদের গঠনটা হচ্ছে এমনিতে টিউব আকৃতির। এরপর এদের যে পৌষ্টিক নালীগুলো থাকে এগুলো হচ্ছে একেবারে মুখ থেকে পায়ু পর্যন্ত টিউব আকৃতির, তাহলে একটা টিউবের ভিতরে আরেকটা টিউব, এই কারণে এদের যে গঠন এটাকে বলা হয়ে থাকে টিউব ইন টিউব গঠন, বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে এই কারণে এই প্রাণীটাকে বলা হয় টিউব ইন টিউব গঠন। এটাও প্রশ্নে আসতে পারে যে টিউব ইন টিউব এই গঠনটা দেখা যায় কোন পর্বের? এটা দেখা যায় হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণীদের, ঠিক আছে। এরপর এদের শ্বসন এবং সংবহন তন্ত্র অনুপস্থিত, আর একটা হচ্ছে এদের যৌন দৃঢ়তা বিদ্যমান। এখন প্রশ্ন হতে পারে যে যৌন দৃঢ়তা জিনিসটা কি? যৌন দৃঢ়তা মানে হচ্ছে এরা কিন্তু এক লিঙ্গ, এদের মধ্যে নারী পুরুষ আলাদা করা যায়। যেমন তুমি একটা নারী এবং একটা পুরুষ দেখে কিন্তু কিছুটা আলাদা করতে পারবে যে কোনটা নারী এবং কোনটা পুরুষ। এই যে নারী এবং পুরুষের দেহের মধ্যে যে পার্থক্য এটাই কিন্তু মূলত যৌন দৃঢ়তা, অর্থাৎ এদের মধ্যে নারী এবং পুরুষ আলাদা করা যায়। তার মানে আস্তে আস্তে প্রজাতিটা যত উন্নতির দিকে যাচ্ছে তাদের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের উন্নত বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। একেবারে পরিফেরা বা হচ্ছে নিডারিয়া প্রাণীগুলোর কথা চিন্তা করো, এরা কিন্তু উভলিঙ্গ হয়ে থাকে, এদের নারী পুরুষ কিন্তু আলাদা করা যায় না, কিন্তু নেমাটোডা এসে কিন্তু যৌন দৃঢ়তা বিদ্যমান, অর্থাৎ এদের মধ্যে নারী পুরুষ আলাদা করা যাচ্ছে। তাহলে সিউডোসিলোমেট প্রাণীদের বৈশিষ্ট্য কিন্তু আমরা পড়ে ফেললাম। পরবর্তীতে দেখো অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট এবং ইউসিলোমেট, এই তিনটার মধ্যে কোন প্রাণীটা উন্নত? আমাকে একটু বলো তো কোন প্রাণীটা উন্নত হবে, অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট নাকি হচ্ছে ইউসিলোমেট? উন্নত হবে কোনটা? তোমার কমন সেন্স বা হচ্ছে তোমার জেনারেল নলেজ কি বলে? অ্যাসিলোমেট মানে হচ্ছে যাদের মধ্যে সিলোম নেই, সিউডো মানে হচ্ছে ভুয়া, তাহলে তাদের মধ্যে সিউডোসিলোমেট মানে হচ্ছে তাদের মধ্যে সিলোম নেই, আর ইউসিলোমেট মানে হচ্ছে এদের মধ্যে প্রকৃত সিলোম বিদ্যমান। তাহলে এদের মধ্যে উন্নত প্রাণী কোনটা হতে পারে? সাদমান বলছে ইউসিলোমেট, হ্যাঁ
ইউসিলোমেট মানে হচ্ছে যাদের মধ্যে প্রকৃত সিলোম থাকে তারাই হচ্ছে উন্নত প্রজাতির। সাকিবও বলছো, আচ্ছা ঠিক আছে। দেখো অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট আর ইউসিলোমেট এই 3 ধরনের প্রাণী, এদের বৈশিষ্ট্যটা পর্যবেক্ষণ করে দেখা যায় যে অ্যাসিলোমেট দেখা যায় হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বে। এদের দেহটা কেমন হয়ে থাকে? প্লাটিহেলমিনথিসের বৈশিষ্ট্য করবা। দেখো প্লাটিহেলমিনথিস, দেখো প্লাটি শব্দটা এসেছে প্লেট থেকে, আর হেলমিনথিস মানে হলো কৃমি। তাহলে এরা হয়ে থাকে প্লাটি। প্লেট দেখেছো তোমরা যে খাবার খাও, সে প্লেটটা কেমন? প্লেটটা চ্যাপ্টা ধরনের হয়, তাই না? তাহলে প্লেটটা যেহেতু চ্যাপ্টা ধরনের, হেলমিন্থ মানে হলো কৃমি, তাহলে অর্থটা কি দাঁড়াবে? এর অর্থ হচ্ছে চ্যাপ্টা কৃমি। তাহলে প্লাটি হেলমিনথিসের বৈশিষ্ট্যগুলো পড়বে, এদের দেহটা হচ্ছে চ্যাপ্টা আকৃতির। তারপর এদের দেহ কিরকম? কিউটিকল দ্বারা আবৃত। এদের একমাত্র ছিদ্র এটা হচ্ছে মুখ এবং পায়ু ছিদ্র দুইটা হিসেবে কাজ করে। তাহলে এদের যে বৈশিষ্ট্যগুলো এটা লিখবা। তারপর দেখো সিউডোসিলোমেট পাওয়া যায় কোথায়? তোমরাই বললা, এটা হচ্ছে নেমাটোডা পর্বে পাওয়া যায়। এদের হচ্ছে অপ্রকৃত সিলোম থাকে। এদের দেহ কিন্তু পুরো কিউটিকল দ্বারা আবৃত। এদের রক্ত সংবহন এবং শ্বসন তন্ত্র অনুপস্থিত। এরপর দেখো ইউসিলোমেট মানে হচ্ছে প্রকৃত সিলোম থাকে কোথায়? অ্যানেলিডা থেকে কর্ডাটা পর্যন্ত। অ্যানেলিডা থেকে কর্ডাটা পর্যন্ত যে প্রাণীগুলো থাকে তাদের মধ্যে প্রকৃত সিলোম দেখা যায়। তো এই প্রাণীদের যেহেতু প্রকৃত সিলোম থাকে, এদের দেহ প্রাচীরটা কি হবে? পৌষ্টিক নালী। সিলোম জিনিসটা কি? সিলোম জিনিসটা হচ্ছে তোমার দেহ এবং তাদের পৌষ্টিক নালী। যেমন ধরো তোমার এই যে ত্বকটা আছে, এরপর দেখো তোমার যে পাকস্থলী, এর মাঝখানে ফাঁকা জায়গা থাকে না কিছু? তোমার দেহটা কেমন হয়ে থাকে? এই যে ধরো তোমার দেহটা, এটাই ধরো তোমার দেহ। দেহের ভিতরে পাকস্থলীটা কোথায় থাকে? অন্ননালীটা এই পাশ থেকে এসে তারপর হচ্ছে পাকস্থলীটা এই জায়গায় থাকে, তাই না? এরকম না? তাহলে এর মাঝখানে যে ফাঁকা জায়গা এবং এটা হচ্ছে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত, এই জিনিসটাকে কিন্তু বলা হয়ে থাকে মূলত সিলোম। তাহলে অ্যানেলিডা থেকে কর্ডাটা পর্ব, এই প্রাণীগুলোর মধ্যে কিন্তু প্রকৃত সিলোম থাকে। এই কারণে এদের কিন্তু উন্নত বৈশিষ্ট্য বিদ্যমান। এদের জীবনচক্রে লার্ভা দশা থাকে। অ্যানেলিডা থেকে একাইনোডার্মাটা যে পর্বগুলো। এরপর দেখো আর্থ্রোপোডাটা কি থাকে? সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। এরপর তাদের হিমোসিল থাকে। আর কর্ডাটা তো সবচেয়ে উন্নত, তাদের বৈশিষ্ট্য একটু লিখে দিবা। তাদের হচ্ছে নটোকর্ড থাকে, তারপর হচ্ছে ফুলকা ছিদ্র থাকে। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো সবগুলো পর্যালোচনা করলে কি দেখা যায়? যে যাদের হচ্ছে প্রকৃত সিলোম থাকে তাদের বৈশিষ্ট্যগুলো কিন্তু উন্নত। তাহলে এই বৈশিষ্ট্যগুলো তুলনা করবা, তুমি হচ্ছে এগুলো পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবা। পয়েন্ট আকারে লিখলে কিন্তু পরীক্ষকের দৃষ্টিটা সহজে আকর্ষণ হয়, পরীক্ষক সহজে খাতাটা দেখতে পারে, তখন কিন্তু তোমার মার্ক ভালো আসবে। আশা করছি বুঝতে পারছো, গত ক্লাসেও এগুলো বলেছি। আচ্ছা, তোমাদের কিন্তু কথা ছিল যে হচ্ছে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিবা। তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো জমা দিচ্ছ না। না দিলে কিন্তু তোমাদেরই ক্ষতি, আমার কিন্তু কোনো ক্ষতি নাই। অ্যাটলিস্ট অ্যাসাইনমেন্ট গুলো জমা দিবা। জমা দিলে কি হবে? তোমাদের লেখার ধরনটা দেখে আমি তোমাদেরকে বলে দিতে পারবো যে হ্যাঁ এই প্রশ্নটা লেখা ঠিক আছে, বা তুমি এটা এইভাবে লিখলে আর একটু ভালো মার্ক পেতা। এটা হয়তো পয়েন্ট আকারে লিখবা, পার্থক্যগুলো ছক আকারে লিখবা, তোমাদেরকে আমি সাজেশন দিতে পারতাম। তোমরা কষ্ট করে হলেও যে কোনো একটা সৃজনশীল একটু নিজের ইচ্ছে মতো লিখে আমাকে একটু জমা দিও, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু পড়ে ফেললাম। তাহলে উন্নত প্রজাতির কোনটা? এটা হচ্ছে ইউসিলোমেট, জেনে নিলাম। এরপর দেখো টপিক 2টা হচ্ছে করডাটা। করডাটা পর্বের আমরা বৈশিষ্ট্যগুলো পড়বো। করডাটা পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা সবাই জানি। এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? প্রশ্ন হচ্ছে করডাটা পর্বের প্রাণীগুলো, এটা হচ্ছে নন করডাটা থেকে উন্নত, ঠিক আছে? করডাটা পর্বের প্রাণীগুলো নন করডাটা থেকে উন্নত, এটা বিশ্লেষণ করো। এটা সহজেই বিশ্লেষণ করা যাবে। যেমন করডাটা পর্বের যে প্রাণীগুলোর মধ্যে কি, তুমি মানুষ, তুমি নিজেও রয়েছে করডাটা পর্বের। এছাড়া দেখো সাপ, সিংহ। নন করডাটা পর্বের প্রাণী কি? নন করডাটা পর্বের প্রাণীগুলো হচ্ছে ঘাসফড়িং, তেলাপোকা। কোথায় হচ্ছে ঘাসফড়িং, তেলাপোকা, তাই না? তাহলে তুমি এই বৈশিষ্ট্যগুলো তুলনা করবে। যেমন করডাটার বৈশিষ্ট্য তাদের বলবা যে হচ্ছে তাদের পৃষ্ঠ বরাবর, তুমি পয়েন্ট আকারে কিন্তু লিখবা। পয়েন্ট আকারে লিখলে সুন্দর দেখা যাবে জিনিসটা। তাদের পৃষ্ঠদেশ বরাবর কি থাকে? নমনীয় স্থিতিস্থাপক নটোকর্ড থাকে। তারপর হচ্ছে তাদের ঘাসফড়িং আর তেলাপোকায় কিন্তু এগুলো থাকে না, এগুলো হচ্ছে অমেরুদণ্ডী। এছাড়া দেখো তাদের নলাকার স্নায়ুরজ্জু থাকে, তারপর হচ্ছে তাদের মস্তিষ্ক থাকে সামনের দিকে, অর্থাৎ সম্মুখ অংশে তাদের মস্তিষ্ক থাকে, এবং পেছনের দিকে যে তোমার মেরুদণ্ডের যে অংশ সেখানে কিন্তু সুষুম্না কাণ্ড থাকে। কিন্তু ঘাসফড়িং আর তেলাপোকা তাদেরকে এগুলো আছে, তাদের নেই। এছাড়া দেখো তাদের রক্ত সংবহন তন্ত্র হয়ে থাকে উন্মুক্ত ধরনের, এবং হচ্ছে তাদের রক্ত সংবহন তন্ত্রটা হিমোসিল দ্বারা গঠিত। কিন্তু আমাদের যে রক্ত সংবহন তন্ত্র এটা কিন্তু বদ্ধ ধরনের। আমাদের অঙ্কীয় দেশ, অর্থাৎ সামনের দিকে হৃৎপিণ্ড থাকে, আমাদের কিন্তু কোনো হিমোসিল থাকে না। এরপর দেখো এই যে উন্নত পর্বের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো এভাবে লিখবা। এভাবে লিখে তুমি বলবা যে অতএব বৈশিষ্ট্যগুলো থেকে তুলনা করা যায় যে নন করডাটা থেকে করডাটা পর্বের প্রাণীগুলো উন্নত। এইভাবে তুমি লিখে দিবা। বৈশিষ্ট্যগুলো কিন্তু দুইটারই পড়বা, পরে হচ্ছে দুইটা প্রাণীর মধ্যে তুমি এভাবে তুলনা করে দিবা। আমি আর ডিটেলস কিন্তু বলছি না, বাকিটা তোমরা পড়ে নিবা।
এরপর দেখো আরেকটা প্রশ্ন কি রকম আসতে পারে, কর্ডাটা এবং নিডারিয়া এই যে পর্ব দুইটা এদের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো। দেখো আগেই বলেছি শনাক্তকারী বৈশিষ্ট্য বা হচ্ছে তাদের যে বৈশিষ্ট্যগুলো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য কি? কর্ডাটা পর্বের প্রাণীদের আজীবন পৃষ্ঠরেখা বরাবর দণ্ডাকার স্থিতিস্থাপক নিরেট নটোকর্ড থাকে। এরপর দেখো তাদের নটোকর্ডের ঠিক উপরে লম্বা ফাঁপা নলাকার স্নায়ুরজ্জু থাকে, অর্থাৎ তাদের স্নায়ুতন্ত্র থাকে, তারপর হচ্ছে তাদের নটোকর্ড থাকে। এই যে তুমি বৈশিষ্ট্যগুলো লিখলা, লিখার পর কি করবা জানো, যে কোনো একটা প্রাণীর নাম তুমি দিয়ে দিবা। যেমন হচ্ছে তুমি মানুষের নামটা লিখো। আচ্ছা মানুষের বৈজ্ঞানিক নাম কি দেখে এটা জানো নাকি তোমরা? এটা একটু বলো, বানান ঠিক করে লিখো। এটা তো জানার কথা, সেই ক্লাস 6-7 থেকে পড়ছো। এটা একটু বলো আমাকে দেখি, মানুষের বৈজ্ঞানিক নাম কি? এটা তো পারার কথা। হ্যাঁ, জয়িতা বলছো হোমোস্যাপিয়েন্স, সাকিবও বলছো। ওকে, থ্যাংক ইউ। তাহলে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমোস্যাপিয়েন্স। তামিও বলছো, থ্যাংক ইউ আপু। তাহলে এই যে তাদের যে কোনো বৈজ্ঞানিক নামগুলো হচ্ছে, হ্যাঁ আবুজার ধন্যবাদ। তাহলে তুমি হচ্ছে তাদের যে কোনো একটা প্রাণীর বৈজ্ঞানিক নাম লিখে দিবা। শান্তা তোমাকেও ধন্যবাদ। এরপর দেখো নিডারিয়া। নিডারিয়া পর্বের প্রাণী। আচ্ছা নিডারিয়া পর্বের একটা প্রাণীর নাম বলো আমাকে, বৈজ্ঞানিক নাম না পারো এভাবে একটা প্রাণীর নাম বলো। আমি কিন্তু কিছুক্ষণ আগে পড়ে আসলাম। নিডারিয়া পর্বের একটা প্রাণীর নাম বলো আমাকে। হ্যাঁ তামি সমস্যা নেই, হ্যাঁ ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে, এটা পরীক্ষার হলে তুমি ওইভাবে লিখবা এবং অবশ্যই গণ এবং প্রজাতির নামের শেষে দাগ দিবা। হাইড্রা শান্তা বলছো হাইড্রা, তারপর হচ্ছে আবুজার বলছো জেলিফিশ। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে নিডারিয়া পর্বের প্রাণীগুলো দেখো খুব সুন্দর, কিন্তু আকৃতিগুলো খুব সুন্দর। এদেরকে এই কারণে বলা হয় কিন্তু সমুদ্রের ফুল, হাইড্রা, জেলিফিশ, তারপর হচ্ছে সমুদ্র কলম, তারপর হচ্ছে সাগর কুসুম, ফাইসেলিয়া। এই যে পর্বগুলো, এই যে প্রাণীগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, এই কারণে এদেরকে বলা হয়ে থাকে সমুদ্রের ফুল। আবার হচ্ছে সমুদ্রের রেইন ফরেস্টও বলা হয়। এদের আকৃতিগুলো কিন্তু খুব সুন্দর, এগুলো সমুদ্রের সৌন্দর্য বৃদ্ধি করে। ঠিক আছে, ওকে। তাহলে নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কি? 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এদের নিডোসাইট থাকে, এদের নেমাটোসিস ধারণকারী একটা কোষ থাকে, এটা হচ্ছে নিডোসাইট কোষ। এরপর এদের কি থাকে, এদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এদের যে কোষটা, এটা হচ্ছে এদের যে দেহটা, এটা হচ্ছে ভ্রূণটা 2 স্তরে বিন্যস্ত। ভ্রূণ স্তর হয়ে থাকে 2টা, এপিডার্মিস এবং হচ্ছে এন্ডোডার্মিস, এবং মাঝখানে একটা অকোষীয় পদার্থ থাকে যার নাম হচ্ছে মেসোগ্লিয়া। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো তুমি লিখে দিবা, যে সমস্ত বৈশিষ্ট্যগুলো তুমি জানো বা তোমার মনে থাকে, তাহলে এই পর্বগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে পড়ে ফেলবা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ম্যামেলিয়া। ম্যামেলিয়া শ্রেণীর প্রাণীদের বৈশিষ্ট্য বর্ণনা করো। ম্যামেলিয়া মানে হলো স্তন্যপায়ী। স্তন্যপায়ী মানে হচ্ছে এদের যে শিশুরা থাকে, শিশুরা হচ্ছে বাচ্চাকালে মাতৃদুগ্ধ পান করে থাকে। ঠিক আছে, তাহলে ম্যামেলিয়াটা কোন পর্বের অন্তর্ভুক্ত? ম্যামেলিয়া শ্রেণীটা হচ্ছে কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত। কর্ডাটার কিন্তু 3টা ভাগ রয়েছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা যে উপপর্ব রয়েছে, উপপর্বের শ্রেণী হচ্ছে ম্যামেলিয়া। ঠিক আছে, তো ম্যামেলিয়াতে দেখো ম্যামেলিয়ার বৈশিষ্ট্য হচ্ছে এরা লোমযুক্ত স্তন্যপায়ী প্রাণী। যারা এই পর্বের তারা হচ্ছে ম্যামেলিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। তো তাদের বৈশিষ্ট্য হচ্ছে, তুমি নিজেও কিন্তু ম্যামেলিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। এরপর দেখো এদের যে বৈশিষ্ট্য হচ্ছে তাদের দেহটা লোম দ্বারা আবৃত থাকে। যেমন তুমি তোমার নিজের দিকে তাকাও, তোমার দেহে কিন্তু লোম রয়েছে। এরপর দেখো এদের বহিকর্ণের যে অংশ সেটাকে বলা হয়ে থাকে পিনা। ঠিক আছে, এবং এদের দেহে স্তন গ্রন্থি থাকে, তারপর হচ্ছে সিবাসিয়াস গ্রন্থি এবং হচ্ছে ঘর্ম গ্রন্থি, বিভিন্ন ধরনের গ্রন্থি বিদ্যমান। এরপর এদের উদর এবং বক্ষগহ্বরের মধ্যস্থলে একটা পেশিবহুল মধ্যচ্ছদা বিদ্যমান। আচ্ছা এই মধ্যচ্ছদাটার নাম কি একটু বলো তো, আমি লিখি নাই, তুমি বলো। এই যে পর্দাটা, যে মধ্যচ্ছদা বা যে পর্ব, এটার ইংলিশের নামটা কি তোমরা কি জানো? জানলে একটু বলো। উদর এবং বক্ষগহ্বরকে পৃথককারী একটা পর্দা আছে, পর্দাটার নাম কি? এটা কিন্তু শ্বসনে কাজে লাগে। হ্যাঁ সাকিব বলছে ডায়াফ্রাম। আচ্ছা হ্যাঁ, শান্তাও বলার চেষ্টা করছো, বানানটা একটু ভুল হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, ওই পর্দাটার নাম হচ্ছে ডায়াফ্রাম। ঠিক আছে, মধ্যচ্ছদা বা যেটাকে ইংলিশে বলা হয় ডায়াফ্রাম। এটা কি করে? এটা দেখো হৃৎপিণ্ড এবং ফুসফুসের উদরীয় অঙ্গগুলো থেকে পৃথক করে, হৃৎপিণ্ড এবং ফুসফুসদের হচ্ছে উদরীয় অঙ্গগুলো থেকে পৃথক করে রাখে এবং হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস অর্থাৎ হচ্ছে তাদের শ্বসনে সহায়তা করে। এরপর দেখো তাদের যে চোয়াল থাকে, চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। আমাদের কিন্তু দাঁত রয়েছে, বিভিন্ন ধরনের দাঁত। এরপর আমাদের রক্তটা কেমন হয়ে থাকে? একটু উষ্ণ ধরনের, এরা হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী। এরপর দেখো এদের হৃৎপিণ্ড, আমাদের হৃৎপিণ্ডটা কয় প্রকোষ্ঠ? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এছাড়াও এখানে হচ্ছে দ্বিচক্রীয় রক্ত সংবহন বিদ্যমান। দ্বিচক্রীয় কিভাবে? দেখো একভাবে হচ্ছে তোমার
দেহ, তোমার দেহ থেকে হচ্ছে তোমার দেহ থেকে হৃৎপিণ্ডে রক্ত যাচ্ছে, হৃৎপিণ্ড থেকে আবার তোমার দেহে আসছে। আবার আরেকভাবে দেখো, ফুসফুস থেকে তোমার হৃৎপিণ্ডে রক্ত আসছে এবং হৃৎপিণ্ড থেকে আবার ফুসফুসে রক্ত যাচ্ছে। তাহলে এই যে দুইভাবে দুইটা অংশে রক্তটা প্রবাহিত হচ্ছে, এই কারণে এটাকে বলা হয়ে থাকে দ্বিচক্রীয়। এবং এর যে লোহিত রক্তকণিকাতে কিন্তু নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্তকণিকা অবশ্যই নিউক্লিয়াস বিহীন, এই জিনিসটা মনে রাখবা। তাহলে এগুলো হচ্ছে ম্যামেলিয়া শ্রেণীর প্রাণীদের বৈশিষ্ট্য। তাহলে ম্যামেলিয়া শ্রেণীদের প্রাণীদের বৈশিষ্ট্য আমরা পড়ে ফেললাম। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, এটা হচ্ছে ম্যামেলিয়া এবং এভিস। এভিস হচ্ছে পাখিদের পর্ব, বিভিন্ন ধরনের যে পাখি রয়েছে তাদের যে পর্ব সেটা হচ্ছে এভিস। তাহলে এই দুইটা প্রাণীর মধ্যে ভিন্নতা বা এই দুইটা প্রাণীর মধ্যে যখন তুলনা বলবে, এটাও তুমি চেষ্টা করবে কিন্তু পয়েন্ট আকারে লেখার জন্য, ঠিক আছে? তাহলে দেখো ম্যামেলিয়া কি করে, ম্যামেলিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো কিন্তু কিছুক্ষণ আগে আমরা পড়লাম। কিন্তু এভিস শ্রেণীর প্রাণীরা যেগুলো পাখি রয়েছে, পাখিরা কি করে, ডিম পারে। পাখিদের কিন্তু স্তন গ্রন্থি থাকে না। অপরদিকে ম্যামেলিয়া শ্রেণীর প্রাণীরা হচ্ছে সন্তান প্রসব করে থাকে এবং তাদের স্তন গ্রন্থি থাকে। স্তন গ্রন্থি থাকার কারণে কি হয়, তাদের যে স্ত্রী দেহে স্তন গ্রন্থি থাকে, থাকার কারণে তাদের সন্তানকে তারা মাতৃ দুগ্ধ পান করাতে সক্ষম। এরপর দেখো এভিস শ্রেণীদের প্রাণীদের অগ্রপদ মানে হচ্ছে হাত। তাদের যে হাতটা সেটা হচ্ছে ডানায় রূপান্তরিত হয়, কিন্তু ম্যামেলিয়াদের কিন্তু ডানা থাকে না। এরপর অ্যাভিস শ্রেণীদের কি থাকে, বায়ুথলি থাকে এবং বায়ুপূর্ণ হালকা অস্থি থাকে। তাদের দেহটা কিন্তু খুবই হালকা হয়, তাদের অস্থিগুলোর ভেতরে কিন্তু বায়ু থাকে, এই কারণে তারা কিন্তু উঠতে সক্ষম। কিন্তু ম্যামেলিয়া শ্রেণীর প্রাণীদের অস্থিটা কেমন হয়ে থাকে, অস্থিগুলো নিরেট এবং হচ্ছে এরা উঠতে অক্ষম। এরপর এছাড়া আরো বৈশিষ্ট্য দেখো, এভিস শ্রেণীদের চোয়ালে কিন্তু দাঁত থাকে না, তাদের কিন্তু চোয়ালটা চঞ্চুতে পরিণত হয়েছে। এবং আমাদের ম্যামেলিয়া শ্রেণীর প্রাণীদের কিন্তু দাঁত থাকে এবং আমাদের ঠোঁটও রয়েছে। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে তুমি লিখে দিবা, তারপর এগুলো কিন্তু পয়েন্ট আকারে লিখে তুমি বলবা যে এগুলো ছিল তাদের মধ্যে ভিন্নতা। আশা করছি বুঝতে পারছো এখান থেকে কিভাবে অ্যান্সার করবা। এরপর দেখো ইউরোকর্ডাটা উপপর্বের বৈশিষ্ট্য। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে না, তাও আমি দিলাম, তোমরা একবার করে পড়ে নিবা। কখন কোন জায়গা থেকে প্রশ্ন আসে বলা যায় না। ইউরোকর্ডাটা প্রাণীতে কিন্তু নটোকর্ড থাকে না, এদের লার্ভা দশা লেজের দিকে নটোকর্ড থাকে। এরপর দেখো এদের প্রাণীরা কিন্তু সাধারণত নিশ্চল, এরপর হচ্ছে নিমজ্জিত কিছুর সাথে আটকানো থাকে। এদের লার্ভা হয়ে থাকে মুক্ত এবং সঞ্চরণশীল। এছাড়া আরো বৈশিষ্ট্য রয়েছে, তাদের সেলুলোজ নির্মিত টিউনিক বা হচ্ছে টেস্ট নামের আচ্ছাদনে আবৃত থাকে। এগুলো হচ্ছে সমুদ্রের তলদেশে থাকে এবং হচ্ছে কলোনি গঠন করে। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এদের যে বৈশিষ্ট্যগুলো তুমি একটা বার করে পড়বা, খুব একটা কিন্তু গুরুত্বপূর্ণ না, সাধারণত প্রশ্ন আসে না, ঠিক আছে? এরপর দেখো করডাটা পর্বের বৈশিষ্ট্য। করডাটা পর্বের বৈশিষ্ট্য কিন্তু আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম, এটা কি আর বলা লাগবে? আশা করি বলা লাগবে না। বলা লাগবে করডাটা পর্বের বৈশিষ্ট্য, তোমরা পড়ে নিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর এটা বলছি না। ওকে, এরপর দেখো এভিস এবং অ্যাক্টিনোপ্টেরেজি। এভিসটা হচ্ছে মূলত পাখিদের পর্ব। অ্যাক্টিনোপ্টেরেজিটা কোন পর্ব? অ্যাক্টিনোপ্টেরেজিটা মূলত হচ্ছে মাছের পর্ব। এই যে মাছগুলো আমরা খাই, যেমন হচ্ছে রুই মাছ, ইলিশ মাছ, কাতলা মাছ, যে মাছগুলো আমরা খেতে পারি, ওই মাছগুলো কিন্তু মূলত হচ্ছে অ্যাক্টিনোপ্টেরেজির অন্তর্ভুক্ত। তাহলে এদের মধ্যে হচ্ছে বৈশিষ্ট্য তুলনা করতে পারে, যেমন হচ্ছে মাছরাঙা হচ্ছে এভিস। এখানে কিন্তু উদাহরণ হিসেবে তোমাকে উদ্দীপকে মাছরাঙা দিবে বা মাছ দিবে, তারপর বলবে যে উদ্দীপকের দুইটা প্রাণীর মধ্যে তুমি বৈশিষ্ট্য করো বা বৈশিষ্ট্য তুলনা করো, বা উদ্দীপকের দুইটা প্রাণীর মধ্যে তুমি পার্থক্য লিখো। তাহলে আমরা কিন্তু এভিস সম্পর্কে কিছুক্ষণ আগে পড়লাম, এরা হচ্ছে আকাশচারী, এদের দেহ পালক দ্বারা আবৃত। এদের ডানাটা কি, এদের কিন্তু হাতগুলো ডানায় রূপান্তরিত হয়েছে, এরা উঠতে পারে। এদের চোয়ালটা হয়ে থাকে দাঁতবিহীন, চঞ্চুতে পরিণত হয়। এছাড়া তাদের কি হয়, বায়ু গহ্বর থাকে, তারপর হচ্ছে তাদের হাড়গুলো কিন্তু ফাঁপা থাকে। তো এগুলো তুমি পড়বা। এরপর দেখো মাছ অ্যাক্টিনোপ্টেরেজিটা কিন্তু মাছের পর্ব। এদের দেহটা কেমন হয়ে থাকে, এদের দেহে হচ্ছে সাইক্লয়েড আইস থাকে, এদের ত্বকটা হয়ে থাকে গ্রন্থিময়। মাছটা কেমন, শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, এবং এদের শ্বসন অঙ্গ হিসেবে ফুলকা থাকে এবং কানকো থাকে। তো এই জিনিসগুলো তুমি পড়বে। এদের পুচ্ছ পাখনা হয়ে থাকে হোমোসার্কাল ধরনের। হোমোসার্কাল কিরকম, হোমোসার্কালটা হচ্ছে সাধারণত আমরা যে মাছগুলো খাই তাদের লেজটা এরকম হয়ে থাকে না, যে এখান থেকে এসে তারপর হচ্ছে তাদের লেজটা হয়ে থাকে এরকম আকৃতির। তো দুই দিকে লেজটাই কিন্তু সমান সমান, এই কারণে যেহেতু দুইটা লেজই সমান সমান, এই কারণে এদেরকে বলা হয়ে থাকে হোমোসার্কাল। আরেকটা রয়েছে হেটারোসার্কাল, এদের লেজটা হয়ে থাকে এরকম বেখাপ আকৃতির। তুমি ওই যে হাঙর টাঙর বা হচ্ছে বিভিন্ন ধরনের যে মাছগুলো রয়েছে বা বিভিন্ন ধরনের যে সামুদ্রিক প্রাণী রয়েছে তাদের লেজটা দেখবা। তো আমরা দুই ধরনের লেজ সম্পর্কে জানলাম। এছাড়াও মাছের কি থাকে, বায়ুথলি বা পটকা থাকে, এগুলা কি করে, তাদেরকে ভাসতে সাহায্য করে। তো এই যে বৈশিষ্ট্যগুলোর তুলনা তুমি এইভাবে পয়েন্ট আকারে কিন্তু করে দিবা। এরপর দেখো এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে আমি তোমাদেরকে বললাম।
যে কোনো দুইটা শ্রেণীর মধ্যে তুলনা করতে বলবে, যে কোনো দুইটা পর্বের মধ্যে তুলনা করতে বলবে, এছাড়া যে কোনো দুইটা পর্বের মধ্যে পার্থক্য লিখতে বলবে। এছাড়া কি ধরনের প্রশ্ন আসতে পারে? যে কোনো একটা প্রাণীর নাম দিয়ে দিবে, দিয়ে বলবে যে উদ্দীপকের প্রাণীটা যে পর্বের তার বৈশিষ্ট্য লিখো। তো আশা করছি বুঝতে পারছো। আমি বেশ অনেকক্ষণ ক্লাস নিয়ে ফেললাম না? আচ্ছা, এবার দেখো এই যে নমুনা সৃজনশীল, আমি 3টা সৃজনশীল দিচ্ছি, তোমরা যে পারো যে কোনো একটা সৃজনশীল তুমি হচ্ছে লিখে জমা দিবা। তো দেখো আমি তোমাদেরকে একটু বলে দিই। প্রথম প্রশ্ন দেখো, সিলোম কি? সিলোম কি, এটা আশা করছি তোমরা পারবা। না পারলে তো বই আছে, বই দেখে হলেও তোমরা কিন্তু লিখবা, লিখে আমাকে চেষ্টা করবা জমা দেওয়ার জন্য, তাহলে আমি তোমাদের ভুল ত্রুটিগুলো শুধরে দিব। এরপর দেখো শ্রেণীবিন্যাস বলতে কি বোঝো, এটাও তোমরা পারবা। উদ্দীপকের চিত্র ক, এই যে এই পর্বটা, এটা যে উপপর্বের ওই উপপর্বটার বৈশিষ্ট্য লিখতে বলছে। তুমি বলো, কেউ কি জানো যে হচ্ছে এটা কোন উপপর্বের? না জানলে সমস্যা নেই, আমি বলে দিব, বলো কোন উপপর্বের এটা? কেউ কি বলতে পারবা? এই যে প্রাণীটা, যেটা খুব সুন্দর আকৃতির, এই যে প্রাণীটা, এটা কোন উপপর্বের? আচ্ছা আমি বলছি, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ইউরোকর্ডাটা। তাহলে ইউরোকর্ডাটার অন্তর্ভুক্ত, তাহলে ইউরোকর্ডাটা উপপর্বের বৈশিষ্ট্য তুমি জাস্ট এখানে লিখে দিবা, ঠিক আছে? এছাড়া এই প্রাণীটার নাম হচ্ছে অ্যাসিডিয়া মেন্টুলা। অ্যাসিডিয়া মেন্টুলা, এটা হচ্ছে ইউরোকর্ডাটার অন্তর্ভুক্ত। তুমি এই প্রাণীটার নাম লিখবা, লিখে হচ্ছে ওই উপপর্বের বৈশিষ্ট্যগুলো লিখবা। এরপর দেখো খ, খটা হচ্ছে এটা, খ বলো, খটা যে কোনো এক ধরনের মাছ, মূলত আমরা যে মাছগুলো খাই। তাহলে খ, এটা কোন উপপর্বের একটু বলো আমাকে। কোন উপপর্ব? উপপর্বটা বললেই চলবে, শ্রেণী বলা লাগবে না। শুনতে পাচ্ছ তোমরা? কেউ একজন বলো। সাকিব বললা ভার্টিব্রাটা। বানানটা হয় না ভাইয়া, বানানটা দেখে নিবা, বানানের জন্য কিন্তু পরীক্ষা কিন্তু মার্কস কেটে দিবে। অবশ্যই সবাই বানানের দিকে সচেতন হবা। তাহলে এটা হচ্ছে ভার্টিব্রাটা শ্রেণীর, কিন্তু ভার্টিব্রাটা উপপর্বের, আর হচ্ছে অ্যাক্টিনোপ্টেরিজি। তাহলে এই দুইটা দেখো, ইউরোকর্ডাটা এবং হচ্ছে ভার্টিব্রাটা, দুইটাই হচ্ছে কর্ডেট কিন্তু মেরুদণ্ডী নয়। তো কিছুক্ষণ আগে কিন্তু আমি প্রশ্নটা তোমাদেরকে পড়ে এসেছি যে সকল মেরুদণ্ডী, সকল কর্ডেট উভয় কিন্তু মেরুদণ্ডী নয়। যে প্রশ্নটা যে কিছুক্ষণ আগে আমি পড়ালাম, সেটা হচ্ছে কর্ডেট এবং নন কর্ডেটের মধ্যে তুলনা, বা হচ্ছে সকল কর্ডেট মেরুদণ্ডী কিন্তু সকল মেরুদণ্ডী কেন কর্ডেট নয়। তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে তুমি এভাবে পড়ে নেবা। এরপর পরবর্তীতে দেখো, পরবর্তী সৃজনশীলে চলে যাচ্ছি। আচ্ছা তোমরা কিন্তু একটু রেসপন্স করবে, রেসপন্স না করলে তোমরা ঘুমিয়ে গেছো কিনা আমি কিন্তু বুঝতে পারছি না। এরপর দেখো, মাহবুব দুর্গম এলাকায় বেড়াতে গিয়ে 2 ধরনের প্রাণী দেখলো। প্রথমে যে প্রাণী দেখলো তার গায়ে হচ্ছে লোম আছে, পরবর্তীতে যে প্রাণীটা দেখলো সেটা হচ্ছে গা পালকযুক্ত। দেখো তাদের গায়ে লোম রয়েছে, লোম রয়েছে কোন প্রাণীর একটু বলো তো, মানে কোন শ্রেণীর একটু বলো আমাকে, কোন শ্রেণীর লোম রয়েছে? আমি কিন্তু কিছুক্ষণ আগে বলে আসলাম তোমাদেরকে কোন শ্রেণীর গায়ে লোম রয়েছে। এভিসে পালক রয়েছে ভাইয়া সাকিব। হ্যাঁ, জয়িতা বললো ম্যামেলিয়া, থ্যাংক ইউ আপু। তাহলে এটা হচ্ছে ম্যামেলিয়া। আর একটা দেখো গা পালকযুক্ত, তাহলে পালকযুক্ত কোন শ্রেণীর? পালকযুক্ত কোন শ্রেণীর বলো বলো। আচ্ছা বাকিরা কি ঘুমাচ্ছ? হ্যাঁ জয়িতা, থ্যাংক ইউ। এভিস। তাহলে গায়ে লোম রয়েছে ম্যামেলিয়ার, আর গা পালকযুক্ত হচ্ছে এভিসের। সাকিব বললা, থ্যাংক ইউ। আচ্ছা সাদমান, ধন্যবাদ। তাহলে দেখো এই যে লোম রয়েছে ম্যামেলিয়ার, আর পালকযুক্ত হচ্ছে এভিস। তাহলে প্রথমে দেখো মিথজীবিতা কি। মিথজীবিতার সংজ্ঞাটা এটা মনে হয় 2য় অধ্যায় থেকে এসেছে। মিথজীবিতা হচ্ছে দুইটা ভিন্ন প্রজাতির প্রাণী যখন একসাথে বসবাস করে এবং পরস্পর উভয়ের দ্বারা উপকৃত হয়, সেটাকে বলা হয় মিথজীবিতা। যেমন হচ্ছে তোমাদের বইয়ে উদাহরণ রয়েছে হাইড্রা ভালগারিস আর হচ্ছে জুক্লোরেলা। এরপর দেখো ভেনাসার্ড। ভেনাসার্ড এটা রুই মাছ থেকে এসেছে। যে হাড়টা হচ্ছে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত করে, সেটাকে বলা হয়ে থাকে ভেনাসার্ড। এরপর দেখো মাহবুবের দেখা প্রথম প্রাণীর শ্রেণীগত বৈশিষ্ট্য লিখো। তাহলে ম্যামেলিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য লিখবা। এরপর দেখো মাহবুবের দেখা প্রাণী দুটো ভিন্ন শ্রেণীর হলেও একই পর্বের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এরা কোন পর্বের অন্তর্ভুক্ত বলো আমাকে। কোন পর্বের অন্তর্ভুক্ত, পর্বের নামটা বলো। রেসপন্স করতে হবে ভাইয়া আপুরা। কোন পর্বের অন্তর্ভুক্ত? জয়িতা বললা, হ্যাঁ এটা হচ্ছে করডাটা পর্বের অন্তর্ভুক্ত।
শান্তা আপু, ভার্টিব্রাটাটা হচ্ছে উপপর্ব, বুঝতে পেরেছো? ভার্টিব্রাটাটা হচ্ছে তাদের উপপর্ব, কিন্তু তাদের যে পর্ব সেটা হচ্ছে কর্ডাটা। হ্যাঁ সাদমান, ধন্যবাদ। তাহলে এগুলা হচ্ছে তাদের উদ্দীপক গুলোর, আমি কিন্তু বলে দিলাম কোনটা কি হবে, জাস্ট তোমার মতো করে বৈশিষ্ট্যগুলো লিখবা। সর্বশেষ সৃজনশীল, দেখো প্রথমে একটা ছবি দেওয়া আছে, বলো ছবি দুইটা কিসের, আমাকে একটু বলো তো ছবি দুইটা কিসের। কিসের কিসের ছবি দেওয়া আছে চিনতে পারছো? স্লাইড দেখতে পাচ্ছ? একটু বলো আমাকে। হ্যাঁ, ঘাসফড়িং, আরেকটা? হ্যাঁ আবুজার, ধন্যবাদ। ঘাসফড়িং আর হচ্ছে শামুক। তাহলে প্রথম প্রশ্ন দেখো, নটোকর্ড কি? নটোকর্ড কি এটা কিন্তু আমি পড়ালাম একটু আগে। এরপর দেখো কর্ডাটা পর্বের দুইটা বৈশিষ্ট্য লিখো, এটা আশা করছি তোমরা পারবা। কিছুক্ষণ আগে বলে আসলাম এ এবং বি দুইটা হচ্ছে ভিন্ন পর্বের, দুইটা ভিন্ন পর্বের। এ ঘাসফড়িং যেটা, এটা কোন পর্বের অন্তর্ভুক্ত? ঘাসফড়িংটা কোন পর্বের, বলো বলো। জয়িতা বলছে আর্থ্রোপোডা। হ্যাঁ আপু ঠিক আছে। তাহলে ঘাসফড়িংটা হচ্ছে আর্থ্রোপোডা। আর শামুক যেটা রয়েছে, শামুকটা কোন পর্বের? হ্যাঁ আপু, মলাস্কা। মলাস্কা বানানটা দেখে নিবা, মলাস্কা কিন্তু সি দিয়ে হবে। তাহলে একটা হচ্ছে আর্থ্রোপোডা, আরেকটা হচ্ছে মলাস্কা। এই দুইটা পর্বের বৈশিষ্ট্যগুলো তুমি লিখবা। আবুজার ধন্যবাদ, তোমারটা ঠিক আছে। তাহলে এই দুইটা পর্বের বৈশিষ্ট্যগুলো তোমরা লিখে দিবা। এরপর দেখো এ পর্বের প্রাণীরা আমাদের অর্থনীতিতে কি ভূমিকা রাখে। অর্থনীতিতে কি ভূমিকা রাখে, এটা মানে হচ্ছে, এর মানে হচ্ছে অর্থনৈতিক ভাবে এটা কি করে, এটা ঘাসফড়িং যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের ক্ষতি করছে, মূলত আমাদের ফসল খেয়ে ফেলছে বা হচ্ছে আমাদের বিভিন্ন ভাবে ক্ষতি করছে। তো অর্থনৈতিক ভূমিকা বলতে উপকারিতা এবং অপকারিতা দুইটাই বোঝায়। এটা কি উপকার করছে এবং কি অপকার করছে সেটা সম্পর্কে কিন্তু তুমি লিখে দিবা। তাহলে এই ছিল তিনটা সৃজনশীল। তোমরা কি বুঝতে পেরেছো? আমাকে একটু বলো ব্যাখ্যাটা কিভাবে করবা। বাকিটা কিন্তু তোমার দায়িত্ব, তুমি তিনটা সৃজনশীল পড়বা এবং হচ্ছে পারলে একটা লিখে আমাকে প্রবলেম সলভিং সেকশনে জমা দিবা। জয়িতা বুঝতে পারছে, বাকিরা কি বুঝতে পেরেছো? সাদমানও বলছে বুঝতে পেরেছে, শান্তা বুঝতে পেরেছে। আচ্ছা শোনো, আমি কিন্তু সৃজনশীল সব শেষ করলাম। আচ্ছা তোমরা কি বলো, আমি আর 5 মিনিট তোমাদেরকে একটু এমসিকিউ নিয়ে কথা বলতে চাচ্ছি। তোমরা কি তোমরা বলো, তোমাদের যদি 5 মিনিট ধৈর্য থাকে তাহলে হচ্ছে আমি এমসিকিউ নিয়ে আলোচনা করবো, নয়তো আমি ক্লাস শেষ করে দিব। 5 মিনিট কি এমসিকিউ নিয়ে আলোচনা করবো? হ্যাঁ বা না কিছু বলো। আবুজার বলছো বলেন, জয়িতাও বলছো। আচ্ছা দেখো এমসিকিউ গুলা মূলত হচ্ছে যেগুলো আমি এখানে আনছি, এগুলো হচ্ছে মূলত অ্যাডমিশনের শিক্ষার্থীদেরকে আমি পড়াই, কিন্তু তোমাদেরকে তাও এগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য, যেহেতু এমসিকিউ দুই জায়গায় একরকমই আসে, তা আমি তোমাদেরকে 5 মিনিট একটু এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথম দেখো, তোমরা অ্যান্সার দিবা অরীয় প্রতিসাম্য। আচ্ছা হ্যাঁ, অরীয় প্রতিসাম্যতা দেখা যায় কোন পর্বে তোমরা জানো, বলো আমাকে। আমি কিন্তু কিছুক্ষণ আগে বললাম, পর্বগুলোর বৈশিষ্ট্য যখন পড়িয়েছি তখন বলেছি, তোমরাই অ্যান্সার দিবা, বলো। তামি অ্যান্সার দিলা, বাকিরা সবাই একটু রেসপন্স করবে। তোমরা যখন রেসপন্স করবে তখন আমার ভালো লাগে, তোমাদের নিজেরও আনন্দ লাগবে যে না আমি জিনিসটা পারছি। সাদমান ধন্যবাদ, আবুজার ধন্যবাদ। ওকে হ্যাঁ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। শান্তা শান্তা তুমি পরিফেরা বলছো না আপু? পরিফেরা পর্বের প্রাণীগুলো কেমন বিদঘুটে আকৃতির হয় তুমি একটু দেখো, এটা কিন্তু অপ্রতিসম। তাহলে নিডারিয়া পর্বের প্রাণীরা হচ্ছে অরীয় প্রতিসম। ঠিক আছে শান্তা আপু, বুঝতে পেরেছো তুমি? অরীয় প্রতিসাম্য হচ্ছে তাদের দেহটাকে অক্ষ বরাবর যদি 2 বারের বেশি ভাগ করা যায়। শান্তা আপু বুঝেছো? ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে সিউডোসিলম। সিউডোসিলম দেখা যায় কোন পর্বে? এগুলো কিন্তু মূলত ভার্সিটির প্রশ্ন, কিন্তু তোমাদেরও কিন্তু বোর্ডে একই রকম প্রশ্নই আসবে। সিউডোসিলম কোন পর্বের বৈশিষ্ট্য? অ্যান্সার দাও, অ্যান্সার দাও। না জয়িতা আপু হয়নি, নিডারিয়া না। হ্যাঁ আবুজার বলছো ডি, বাকিরা কি বলছো? হ্যাঁ তামি আপু ঠিক আছে, নেমাটোডা। তাহলে সিউডোসিলমটা হচ্ছে নেমাটোডা পর্বের। আপু জয়িতা আপু তোমাকে বলছি একটু সাবধান হয়ে কিন্তু দাগাতে হবে। তুমি বোর্ড পরীক্ষা এমন হবে যে হচ্ছে 25 মিনিটে 25টা এমসিকিউ দাগাতে হবে। হ্যাঁ শান্তা আপু ধন্যবাদ। 25 মিনিটে তোমাকে 25টা এমসিকিউ দাগাতে হবে। এমনি বোর্ড পরীক্ষায় তোমার ইয়ে রোল নাম্বার অনেকগুলো পয়েন্ট বৃত্ত ভরাট করতে করতে অনেকক্ষণ সময় চলে যায়। তারপর দেখা যাবে হচ্ছে এই ঝামেলা ওই ঝামেলা, পরীক্ষক তারা দিচ্ছে, এগুলোর মধ্যে কিন্তু তোমাকে এমসিকিউটা দাগাতে হবে। মাথা অবশ্যই ঠান্ডা করে দাগাবা, তার কারণ তোমার একটা এমসিকিউ যখন ভুল হবে তোমার কিন্তু 1 নাম্বার শেষ।
আর একটা ভুল হওয়ার সাথে সাথে তোমার মাথা গরম হয়ে যাবে, বাকি এমসিকিউ গুলো কিন্তু তখন ভুল হওয়ার চান্স থাকবে। বুঝতে পেরেছো? অবশ্যই এগুলো দাগানোর সময় মাথা ঠান্ডা করে দাগাবা। যেহেতু আগে এমসিকিউ হয়, এমসিকিউ খারাপ হলে কিন্তু রিটেনের সময় তোমার মন খারাপ থাকবে, তোমার দেখা যাবে কিন্তু ওই অনুযায়ী তোমার রেজাল্টও খারাপ হবে। ওকে, শামুকে কোন ধরনের প্রতিসাম্য দেখা যায়? শামুকে কোন ধরনের প্রতিসাম্য দেখা যায়? গোলীয়, দ্বিপার্শ্বীয়, অপ্রতিসাম্য, প্রতিসাম্য, একটু বলো। শামুকের আকৃতিটা তো দেখেছো সবাই। হ্যাঁ, জয়িতা বলছো দ্বিপার্শ্বীয়, তাম্মি বলছো অপ্রতিসাম্য, বাকিরা কি বলছো? শান্তা বলছো সি, বাকিরা? সাদমানও বলছো সি। হ্যাঁ ভাইয়া বাপু যারা বলছো এটা হচ্ছে অপ্রতিসাম্য, তার কারণ শামুকের দেহটাকে কোনোভাবে ভাগ করা যায় না, এই কারণে এটা হচ্ছে অপ্রতিসাম্য। জয়িতা আপু বুঝতে পেরেছো? দ্বিপার্শ্বীয় না, এটা হচ্ছে অপ্রতিসাম্য হবে। তাহলে এই ছিল এমসিকিউ। এগুলো প্রতিসাম্য থেকে এই ধরনের, প্রতিসাম্য হচ্ছে সিলম থেকে এই ধরনের প্রশ্ন আসে। বোর্ডের যতগুলো এমসিকিউ আছে কয়টা হবে? 250, 300। 250, 300 এমসিকিউ কি পড়া সম্ভব? পড়া কি খুব কঠিন? আমাকে একটু বলো। 250, 300 এমসিকিউ তুমি 1 ঘন্টা বা 2 ঘন্টায় বসে একটু একদিন ধৈর্য ধরে একটু প্রথম থেকে পড়ে ফেলবা। ঠিক আছে, বুঝতে পেরেছো? পড়াটা কিন্তু তোমার দায়িত্ব। এখন তুমি আর বাচ্চা না, তুমি শিশু না যে হচ্ছে তোমাকে ধরে ধরে কেউ পড়াবে। নিজের পড়ার দায়িত্বটা কিন্তু এখন নিজেকে নিতে হবে। ওকে, আর 4-5টা এমসিকিউ সম্পর্কে আলোচনা করে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। বলো, সন্ধিপদী প্রাণীরা কোন পর্বের অন্তর্ভুক্ত? সন্ধিপদী: অ্যানেলিডা, প্লাটিহেলমিনথিস, মলাস্কা, আর্থ্রোপোডা। জয়িতা বলছো ডি, বাকিরা কি বলছো? আমিও বলছো না। সাদমান ভাইয়া হয় নাই, বি হবে না ভাইয়া। বাকিরা কি বলছো? আর্থ্রোপোডা বলছো, আচ্ছা। হ্যাঁ মনিরুল, ঠিক আছে তোমারটা। দেখো সাদমান, তুমি দেখো, আর্থ্র মানে হচ্ছে সন্ধি, আর পোডা মানে হচ্ছে পা। তাহলে আর্থ্রোপোডা হচ্ছে সন্ধিযুক্ত পা। আবুজার তুমি এখন ভুল অ্যান্সার দিলে। সন্ধিপদী দেখো, প্লাটিহেলমিনথিস মানে হচ্ছে চ্যাপ্টা কৃমি। কৃমির কি পা থাকে? আমাকে বলো, কৃমির কি পা থাকে? কৃমির দেহটা কেমন হয়? এই যে এরকম নলাকার হয়ে থাকে। কৃমির দেহটা হচ্ছে নলাকার, কৃমির তো পা থাকে না। পা থাকে কিসের? তেলাপোকা বা হচ্ছে ঘাস ফড়িং যেগুলো, সেগুলো। তাহলে আর্থ্রোপোডা পর্বের যে প্রাণীগুলো সেগুলো হচ্ছে সন্ধিপতি। এরপর দেখো মেন্টল। মেন্টল দেখা যায় কোন প্রাণীতে? প্রোটোজোয়া, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা। মেন্টল দেখা যায় কোন প্রাণীতে বলতো? মেন্টল জিনিসটা কি? মেন্টলটা হচ্ছে একটা খোলসের মতো অংশ। হ্যাঁ, তা আমি বলছো মলাস্কা। বাকিরা কি বলছো? যারা আছো একটু রেসপন্স করো ভাইয়া বাপু। হ্যাঁ সি, মেন্টল দেখা যায় হচ্ছে মলাস্কা। মেন্টল হচ্ছে মলাস্কার যে খোলসটা। তুমি নিশ্চয়ই শামুক দেখেছো, ঝিনুক দেখেছো, তার উপর একটা শক্ত খোলস থাকে। এই খোলকটাই মূলত হচ্ছে মেন্টল। তাহলে মেন্টল সম্পর্কে জানলাম। মলাস্কার আরেকটা বৈশিষ্ট্য সম্পর্কে জানবা, এটা হচ্ছে র্যাডুলা। র্যাডুলাটা হচ্ছে তার একটা জিহ্বা, রেতি জিহ্বা যেটাকে বলা হয়। ওকে, পরবর্তী প্রশ্ন, ডায়াফ্রাম থাকে কোথায়? মাছ, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী। তাড়াতাড়ি অ্যান্সার দাও। বলো বলো সাইদ, তুমি ওইটার অ্যান্সার দিয়েছো, সি এটার অ্যান্সার দাও এবার। ডায়াফ্রাম কোথায় থাকে? ডায়াফ্রামটা হচ্ছে মধ্যচ্ছদা, যেটা হচ্ছে বক্ষ এবং উদর গহ্বরকে পৃথক করে। সাদমান আবার ভুল অ্যান্সার দিয়েছো। বাকিরা কি বলো? হ্যাঁ, তামিম বলছে ম্যামালিয়া, শান্তাও বলছে ম্যামালিয়া। ঠিক আছে, ডায়াফ্রাম থাকে হচ্ছে স্তন্যপায়ীতে। স্তন্যপায়ী প্রাণীতে হচ্ছে ডায়াফ্রাম থাকে। এটা কি করে? উদর এবং বক্ষ গহ্বরকে পৃথক করে। এবার বলো, শিখাকোষ কোন তন্ত্রে পাওয়া যায়? জনন কোষ, কঙ্কাল তন্ত্র, রেচন তন্ত্র, পরিপাক তন্ত্র। এটার অ্যান্সার তোমরা একটু আগে দিয়েছো, আবার দাও। বলো। হ্যাঁ, জয়িতা বলছো রেচনতন্ত্র, শান্তাও বলছো রেচনতন্ত্র, বাকিরা? তাম্মি ঠিক আছে। হ্যাঁ, তাহলে শিখাকোষ দেখা যায় হচ্ছে রেচনতন্ত্রে। সাইদ ধন্যবাদ, অ্যান্সার দিলা। ওকে, এরপর দেখো এই জিনিসটা, বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কি? অবশ্যই অবশ্যই কিন্তু প্রত্যেকটা পর্বের 2টা করে হলো বৈজ্ঞানিক নাম পড়বা। পরীক্ষায় কিন্তু আসতে পারে, আসলে তখন না পারলে কিন্তু বিপদে পড়বা। লিখে লিখে পড়বা বৈজ্ঞানিক নামগুলো। প্রথম প্রথম কঠিন মনে হতে পারে, একবার করে লিখলে জিনিসটা সোজা হয়ে যাবে। পাসার ডোমেস্টিকাস, তারপর হচ্ছে ট্যানোলোসা ইলিশা, কপসিকাস সেলুলারিস, কলম্বা লিবিয়া। সবাই বলছে সি, কপসিকাস সেলুলারিস। এটা হচ্ছে
জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম। এবার বলো প্যাসা ডোমেস্টিকাস, এটা এটা কোন, এটা কিসের নাম? প্যাসা ডোমেস্টিকাস এর আসল নামটা কি একটু বলো তো দেখি, বলতে পারবা কেউ? প্যাসা ডোমেস্টিকাস যেটা আছে এটার আসল নাম কি? আচ্ছা জয়িতা বলছো পারবে না, আচ্ছা আপু সমস্যা নাই, আমি বলে দিব। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম। চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যাসা ডোমেস্টিকাস। এটা তুমি যখন ত্রিপদ নামকরণের অংশটা যখন পড়বা তখন কিন্তু জিনিসটা দেখবা যে হচ্ছে প্যাসা ডোমেস্টিকাসটা হচ্ছে দ্বিপদ নামকরণ, কিন্তু নীলনদ এলাকার যে বৈজ্ঞানিক, নীলনদ এলাকার যে চড়ুই পাখিগুলো আছে তাদেরকে বলা হয় প্যাসা ডোমেস্টিকাস নিলোটিকাস, ওই যে নীল নদের এলাকাটাকে পার্থক্য করার জন্য। তাহলে ত্রিপদ নামকরণ জিনিসটা কিন্তু তোমার অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে, অতএব দুইটা উদাহরণ কিন্তু তোমাকে অবশ্যই পড়তে হবে। ওকে, ট্যানুলাসা ইলিশা, এটা বলো, এটা তো সোজা, এটা সবাই পারার কথা, বলো এটা কিসের বৈজ্ঞানিক নাম? জয়িতা বলছো ইলিশ, বাকিরা কি বলছো? মনিরুল ঠিক আছে ইলিশ। ঠিক আছে ওকে, তাহলে ইলিশটা হচ্ছে, ইলিশের বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্যানুলাসা ইলিশা। ওকে, লাস্ট কলম্বা লিবিয়া, কলম্বা লিবিয়াটা কিসের বৈজ্ঞানিক নাম? পারবা? জয়িতা বলে দিয়েছো, থ্যাংক ইউ আপু। হ্যাঁ, কলম্বা লিবিয়াটা হচ্ছে কবুতর, কবুতরের বৈজ্ঞানিক নাম হচ্ছে কলম্বা লিবিয়া। তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা এমসিকিউ সম্পর্কে আলোচনা করে ফেললাম। আশা করছি তুমি জিনিসটা বুঝতে পেরেছো এখান থেকে এমসিকিউ আসলে কিরকম আসবে, সিকিউ আসলে কিরকম আসবে। তো একটা ক্লাসে আসলে অত কিছু কিন্তু পড়ানো আসলে সম্ভব হয় না, আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি, ঠিক আছে? এখন বাকিটা হচ্ছে, বাকিটা পড়ার দায়িত্বটা হচ্ছে, বাকি যে পড়ার দায়িত্ব এটা কিন্তু তোমার। আশা করছি তুমি জিনিসটা বাকিটা পড়ে নিবা। ওকে, কারো কোনো সমস্যা আছে বা কারো কোনো প্রশ্ন আছে এখন বলো। আমি তোমাকে ধন্যবাদ। বাকিরা কি বলছো, কারো কোনো প্রশ্ন বা হচ্ছে কারো কোনো অভিযোগ, কোনো সমস্যা আছে আমাকে বলো। আর 2 মিনিট সময়, তারপর আমি বিদায় নিব। জয়িতা বলছো, জয়িতা থ্যাংক ইউ দিচ্ছ, ওকে আপু তোমাকেও ধন্যবাদ। আচ্ছা রিভিশন কিভাবে দিবে? আচ্ছা সাদমান শোনো, তুমি রিভিশন দিবা কিভাবে? রিভিশনটা হচ্ছে প্রথমে তুমি বইটা নিবা, বই নিয়ে তোমার হচ্ছে, তোমার বই নিয়ে তুমি একটা বার বইটা পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? এরপর টেস্ট পেপারে চলে যাবা, বা চাইলে আমাদের অ্যাপের যে নোটস সেকশনটা আছে সেখানেও কিন্তু দেওয়া আছে, তোমার যেটা সুবিধা হয়। তো দেখো তুমি হচ্ছে টেস্ট পেপারটা হাতে নিবা, নিয়ে হচ্ছে জ্ঞানমূলক যতগুলো প্রশ্ন আছে সবগুলা প্রশ্ন এক সিরিয়ালে পড়ে ফেলবা, দাগিয়ে দাগিয়ে পড়বা যে হ্যাঁ এই প্রশ্নটা আমি পড়েছি। তারপর অনুধাবনমূলক যে প্রশ্ন আছে সেগুলো একবার করে পড়ে ফেলবা। জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো যখন পড়বা, এরপর হচ্ছে সৃজনশীলে চলে যাবা, গিয়ে তুমি কি করবা, প্রয়োগ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নগুলো আছে এগুলো একটাবার করে পড়ে নিবা। এভাবে হচ্ছে তুমি রিভিশন দিতে পারো। এখন কিন্তু আর ওইভাবে ভালো করে বই প্রথম থেকে পড়ার সময় নাই, তুমি এখন মূলত সৃজনশীল প্র্যাকটিস করবা, যে হচ্ছে তুমি সৃজনশীল গুলো পারছো কিনা, বা উদ্দীপকটা দেখে তুমি প্রাণীটা চিনতে পারছো কিনা, উদ্দীপকটা দেখে শনাক্ত করতে পারছো কিনা যে প্রশ্নটা আসলে কিভাবে প্রশ্নটা আসলে কিভাবে অ্যান্সার দিবা, বা প্রশ্নটা আসলে কি বলেছে সেটা সম্পর্কে, ঠিক আছে? ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? এরপর অবশ্যই এমসিকিউ পড়বা, তার কারণ হচ্ছে এমসিকিউ তে কিন্তু 25 নাম্বার, এমসিকিউ তে যদি তুমি ভালোভাবে অ্যান্সার করতে না পারো তাহলে কিন্তু তোমার সমস্যায় পড়ে যাবা, ঠিক আছে? ওকে, আর কারো কোনো প্রশ্ন বা কোনো অভিযোগ, কোনো সমস্যা? এখন কিন্তু আর বই পড়ার সময় নাই, আমি আবার বলছি, এখন সবাই টেস্ট পেপার সলভ করবা। বিগত বছর যে বোর্ডের প্রশ্ন ওইগুলো কিন্তু বারবার রিপিট হয়, বা ওই টপিক গুলো থেকে কিন্তু বারবার ঘুরে ফিরে প্রশ্ন আসে। আচ্ছা সাদমান, এটা কিন্তু এইচএসসির অ্যাডমিশন নিয়ে কথা বলা হচ্ছে, মেডিকেলেরটাও অ্যাডমিশন, মেডিকেলেরটা হচ্ছে, এটা কিন্তু এইচএসসি পরীক্ষা নিয়ে কথা বলা হচ্ছে, মেডিকেলেরটা অ্যাডমিশনে না হয় আলোচনা করবো আমি। ওকে, আচ্ছা ঠিক আছে। তামি ধন্যবাদ তোমাকে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক ক্লাস। তোমাদের যদি কোনো সমস্যা থাকে এনি টাইম আমাকে প্রবলেম সলভিং সেকশনে জানাবা, আমি হচ্ছে তোমাদেরকে চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার, ঠিক আছে? আর অ্যাসাইনমেন্ট কিন্তু জমা দেবে, অ্যাসাইনমেন্ট জমা না দিলে কিন্তু পরবর্তী ক্লাসে কিন্তু আমি এসে বকা দিব সবাই, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো থাকবা, আল্লাহ হাফেজ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা ভালো থাকবা। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়ো, এই সময়টাকে কিন্তু কাজে লাগাও, আন্দোলনের দিকে নজর দিও না, তোমাদের কিন্তু পরীক্ষা হবেই, ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।
আচ্ছা মনিরুল বলছে অ্যান্সার দেন, কই অ্যান্সার তো দেই, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। হয়তো অনেক সময় দেখা যায় অনেক সমস্যার কারণে দুই একটা অ্যান্সার হয়তো মিস হয়ে যায় ভাইয়া, কিন্তু আমরা চেষ্টা করি অ্যান্সার দেওয়ার। ঠিক আছে, তুমি প্রবলেম সলভিং সেকশনে প্রশ্ন করো এবং চেক করে দেখো অ্যান্সার দেয় কিনা, আমরা কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, বাকি সমস্যা প্রবলেম সলভিং সেকশনে জানাইও। তুমি একটারও অ্যান্সার পাও নাই? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।